হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা মার্কেটিং প্রথম পত্রের ক্লাস করব অ্যান্ড মার্কেটিং প্রথম পত্রের অধ্যায় 7। ওকে, অধ্যায় 7 অর্থাৎ মান ব্যবস্থাপনা, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু এভরিওয়ান মেনশন করে দিই, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যেন সবাই শুরু থেকে জয়েন থাকতে পারে। ওকে, অ্যান্ড জানো যে সামনে আমাদের রোজা আসতেছে। হ্যাঁ, এমনিতে আমাদের একটু পড়াশোনা আগের থেকে কি হয়ে যাবে, কম সময় দিতে পারবা। সো রোজার আগ পর্যন্ত যে সময়টা তোমরা সবাই কি করো, একটু কাজে লাগাও, একটু বেশি ইফোর্ট দাও যেন রোজাতেও যদি একটু স্লো হয় পড়াটা যেন আমরা কাভার করতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে। ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত জয়েন করবা। ওকে, আচ্ছা, ওকে। তো দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি, মান ব্যবস্থাপনা। ওকে, সো মান ব্যবস্থাপনা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে আমাদের আলোচনা করতে হবে কি নিয়ে বলো তো? মান কি? হ্যাঁ, মান কাকে বলে? তো প্রশ্ন আসলে এটাই আসবে যে মান কি, বা মান ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। ওকে, আচ্ছা, যদি মানের কথা বলি, সো মান কি? মান হচ্ছে কি, ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে পারার যে সক্ষমতা, আমরা সেটাকে কি বলি? মান বলে থাকি। মান বলতে পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্যসমূহকে বোঝায় যা ভোক্তা বা ক্রেতাদের চাহিদা মেটায়, সন্তুষ্টি বিধান করে এবং উপযোগিতা বা কার্যকারিতা ভোগকারী, হ্যাঁ, বা ক্রেতাদের কাছে প্রত্যাশার সমান বা তার চেয়েও বেশি। অর্থাৎ আমার কাস্টমার একটা প্রোডাক্ট থেকে যা চায়, লাইক তুমি আমাদের এই কোর্স থেকে, হ্যাঁ, যা চেয়েছো, হ্যাঁ, সেইটা পূরণ করতে পারাটাই হচ্ছে কি মান। সেই ডিম্যান্ডটা যদি আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারি, তোমরা কি থাকবে? স্যাটিসফাইড থাকবা। সো দ্যাটস দ্য কোয়ালিটি। ওকে, আমরা বলি না যে এই জিনিসটা অনেক ভালো কোয়ালিটির। ভালো কোয়ালিটি মিনস কি, যে আমি যা চেয়েছি তাই পেয়েছি। ওকে, আচ্ছা। সো পণ্যের এই সকল গুণগত বৈশিষ্ট্য হচ্ছে পণ্যের সাইজ, পণ্যের ডিজাইন, ফিনিশিং, কালার, উপাদান, টেকসই ক্ষমতা ইত্যাদি। সো গুণগত মানের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত, এটা তোমার এমসিকিউতে আসতে পারে, লাইক তোমার এইচএসসিতেও আসতে পারে, লাইক তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও আসতে পারে। সো তোমার এমসিকিউতে আসতে পারে যে পণ্যের গুণগত বৈশিষ্ট্য নিচের কোনটি, বা এই টাইপের কিছু এমসিকিউ। ওকে, আচ্ছা। এবার আসলে আমরা মান কি জিনিস এটা দেখলাম, এবার দেখবো মান ব্যবস্থাপনা। সো ব্যবস্থাপনা জিনিস কি? ব্যবস্থাপনা জিনিসটা হচ্ছে যে যে কোনো কিছুকে কি করা, আমার যে পরিকল্পনা বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য, হ্যাঁ, পরিকল্পনা অনুযায়ী কাজ করা। হ্যাঁ, এটার জন্য যা যা করা লাগে সামগ্রিক কার্যাবলীকে আমরা ব্যবস্থাপনা বলি। সো মান ব্যবস্থাপনা মানে কি? মান নির্ধারণ থেকে শুরু করে, হ্যাঁ, মানকে কন্টিনিউ করা, মান অনুযায়ী কাজ করা, এবং মান ঠিকঠাক মতো পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ন্ত্রণ করা, এই সামগ্রিক কাজকে আমরা কি বলি? মান ব্যবস্থাপনা। ওকে, তো আমরা যদি একটু বুকিশ ডেফিনেশনটা দেখি তাহলে বুঝতে পারবা যে লাইক এখানে বলেছে কি, ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা। এই যে আমি বললাম যে ভোক্তার প্রত্যাশা অনুযায়ী কি করতে হবে? মান নির্ধারণ করতে হবে, মান ঠিকঠাকভাবে হচ্ছে কি হচ্ছে না, এবং এটা কন্টিনিউ করা, যে কন্টিনিউয়াসলি ওই মানটা ধরে রাখা, মানে মান সংরক্ষণ এবং উন্নয়ন। হ্যাঁ, এটাকে কি বলে? আর&ডি একটা ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্ট বা কোম্পানিতে। আর&ডি মানে কি? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে কি? এটার কাজ হচ্ছে যে তুমি রিসার্চ করবা কাস্টমারের চাওয়া পাওয়ার কি কি পরিবর্তন হচ্ছে এবং আমাদের কি কি ভ্যালু অ্যাড করা দরকার। ওকে, এবং মান নিয়ন্ত্রণ, যে ঠিকঠাকভাবে হচ্ছে কি হচ্ছে না তুলনা করা, যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে এটার জন্য কিভাবে ভালো করা যায় ওই কাজগুলো করা, এই সামগ্রিক কাজটাকে আমরা বলতেছি কি? মান ব্যবস্থাপনা। ওকে, এবার আসো মানের বৈশিষ্ট্য। ওকে, মানের বৈশিষ্ট্য মানে মানের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে, বা মান কি জিনিস। এই যে একটু আগে যে আমরা মানের গুণগত বৈশিষ্ট্য দেখছিলাম,
ওই বিষয়গুলা বেসিক্যালি এখানে আমরা একটু দেখবো আরো সাজানো গোছানো ভাবে। কার্য সম্পাদন মানে কি, যে একটা প্রোডাক্টের কি থাকতে হবে, মানে কাজ করার সক্ষমতা থাকতে হবে, বা আমাদের যে প্রবলেম সলিউশনের যে ক্যাপাবিলিটি এটা থাকতে হবে। হ্যাঁ, এরপরে কি বিশিষ্টতা থাকবে, এইটা যেন কি হয় অন্যদের থেকে একটু আলাদা হয়, ইউনিক হয়। আমি যেন ধরো একই ধরনের পণ্য আমি অন্যটা না কিনে কেন আমারটা কিনবা, লাইক ধরো তোমার তো অনেক কোর্সেস আছে অনলাইনে, তুমি কেন আমারটা কিনলা, কেন কোন জায়গায় তোমার স্পেশাল ফিল হয়েছে যে ভাইয়ারা ভালোভাবে পড়ায়, আর ভাইয়ারা রেগুলার পড়ায়, কোনো ফাঁকিবাজি করে না, হ্যাঁ ভাইরা সব কিছু ঠিকঠাকভাবে দেয়, আর ভাইরা আমাদেরকে ভালো গাইড করে, বা হচ্ছে কি ভাইদের হিস্ট্রি ভালো, সব কিছু মানে কোনো না কোথাও না তুমি আমাকে বেটার মনে করছো অন্যদের থেকে, এটা। এরপর নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি, এই যে আমাদের এডুকেশন একটা স্লোগানে দেখবা, হ্যাঁ, এ রিলায়েবল প্ল্যাটফর্ম মানে কি নির্ভরযোগ্যতা। ওকে, এরপরে কি হইতে হবে, স্থায়িত্ব, টেকসই হইতে হবে। আমরা বলি মেড ইন চায়না, বেশি দিন যায় না, দ্যাট মিনস কি আমরা চায়না মাল যখন শুনি তখন এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। দ্যাট মিনস কি আমরা যে কোনো কিছুতে আমরা কি চাই, টেকসই, হ্যাঁ, সাস্টেইনেবিলিটি, মানে এইটা যেন কি হয় কন্টিনিউ হয়, যে লাইক ধরো তোমার পড়ার রুটিনের মতো যেন না হয়। কিরকম আমরা শপথ করি যে আজকে পইরা ফাটাই ফেলবো আজকে থেকে, এরপরে কি একদিন ধরো যে আমি 15 ঘন্টা পড়লাম, পরে দেখা গেল যে আর 3 দিন পড়লামই না, এটা কি হবে না, সাস্টেনেবল না। সাস্টেনেবল মানে কি, যে কন্টিনিউয়াসলি কি হইতে থাকবে, চলতে থাকবে। ওকে, আচ্ছা, একজন বলছে এই অধ্যায় থেকে কি প্রশ্ন হতে পারে। ভাই অধ্যায়টা মাত্র তুমি শুরু করছো, অধ্যায়টা শেষ করবা, এরপর বলবো ভাই এই অধ্যায় থেকে কি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, অধ্যায় পড়ার আগেই, শেষ করার আগে যদি বলো ভাইয়া কি প্রশ্ন আসবে, না, আমি যখন পড়াবো এই চ্যাপ্টারটা ক্লোজ করব তখন তুমি অটোমেটিক বুঝে যাবা যে ভাই এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসতে পারে, কোথায় থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, সো এই পর্যন্ত তোমার ধৈর্য ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে, পড়তে হবে। ওকে, আচ্ছা, সো দেখো, স্থায়িত্ব, মেরামতের সুযোগ, মেরামতের সুযোগ এইটার সাথে আরেকটা জিনিস কানেক্টেড, সেটা হচ্ছে কি মডিউলার। হ্যাঁ, মডিউলার ডিজাইন, মডিউলার ডিজাইন এটা একটা আরেকটার সাথে কানেক্টেড। মডিউলার ডিজাইন মানে তো জানো যে একটা জিনিস যেন ক্ষুদ্র 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 অংশে ভাগ করা যায়, মানে অনেকগুলা পার্ট যেন থাকে, যেন লাইক ধরো এই ফোনটা, আর ফোনের যদি লাইক ধরো আমার ব্যাক কাভারটা নষ্ট হয়, আমি কি করব, এটাকে খুলে ব্যাক কাভার একটা চেঞ্জ করলে হবে। মানে এমন যেন না হয় যে একটা প্রোডাক্টের একটু কিছু বা যে কোনো কিছুই নষ্ট হয়ে যায়, যেন পুরা প্রোডাক্টটা নষ্ট না হয়ে যায়। সো এটা কি হয়েছে, মডিউলার ডিজাইন কি হবে, তোমার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা থাকবে। লাইক ধরো তোমার কি হয়েছে, সিমের যে পোর্ট বা চার্জারের যে পোর্ট এইটা নষ্ট হয়ে গেছে, তো তুমি এখন কি করবে, এটা চেঞ্জ করলেই তোমার ফোনটা ওকে হয়ে যেতেছে, বাকি সবকিছু ফাইন। সো দ্যাটস দ্য পয়েন্ট, যে মডিউলার ডিজাইন আলাদা থাকবে, এবং এরকম আলাদা থাকলে কি হয়, মেরামতের সুযোগটা বেশি থাকে। ওকে, ডিজাইন তো জানোই কি হইতে হবে, মানে ইউজেবল হইতে হবে, মানে সবকিছু ফিজিবল হইতে হবে, বাস্তবায়নযোগ্য, দেখতে আকর্ষণীয় হইতে হবে। হ্যাঁ, ওয়েট যেন ভালো থাকে, ক্যারিয়েবল অ্যান্ড আদার্স, যা যে এক্সপেক্টেড। ওকে, আচ্ছা, এবার আসো মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, এগুলা একটু জাস্ট দেখে রাখবে। এখান থেকে খুব বেশি টাফ কোশ্চেন আসার সুযোগ কম, বা এখান থেকে ক খ এর কোশ্চেন আসার সুযোগ কম, বাট কখনো কখনো আসতে পারে। হ্যাঁ, তাহলে তোমার কি করতে হবে, এটা একটু দেখবা যে এমসিকিউতে আসতে পারে, এখান থেকে বলতে পারে যে নিচের কোনটি মানের উপর প্রভাব বিস্তার করে, তাহলে কি বর্ণিত মানের নিশ্চয়তা, মানে লাইক আমি তোমাকে অ্যাডভার্টাইজ করলাম যে তুমি এই পাবা, সেই পাবা, সেই পাবা আমার এই প্রোডাক্ট ইউজ করলে, কিন্তু তুমি যদি কি ধরো প্রোডাক্ট কিনলা, এরপরে যদি আমি যা যা বলছি তা যদি না পাও, তাহলে কি তুমি এই প্রোডাক্ট আর জীবনও কিনবা না। ওকে, এরপরে দেখো মূল্য, প্রাইসিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের মতো যেরকম মানে লো ইনকাম কান্ট্রিগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসিং, আমরা যে কোনো কিছু দেখার আগে দেখি যে ভাই আমার কাছে ধরো কিছু একটা পছন্দ হয়েছে, আমি প্রথমে কি করব, মানি একটা খুলে দেখবো আরে কত টাকা আছে, এরপরে আমি ওই জিনিসটা বার্গেন করব। ওকে, ব্যবহারের জন্য উপযুক্ত হইতে হবে, এটা বেসিক্যালি সমর্থনযোগ্য হইতে হবে। মনস্তাত্ত্বিক প্রভাব, মানে মেন্টালি আমার এটা অ্যাকসেপ্টেবল হইতে হবে। ওকে, তো এখানে খুব বেশি মানে এখান থেকে কোশ্চেন আসার খুব বেশি সুযোগ নাই। মান নির্ধারক উপাদান, মান নির্ধারক বা উপাদান আর কি, যে কিভাবে মানটা নির্ধারণ করা হয়, পণ্যের নকশা অনুযায়ী মানের প্রতিফলন, সহজলভ্যতা। ওকে, মানে কাঁচামাল কতটুকু সহজ
লভ্য হবে এবং প্রোডাক্টটা মানুষের কাছে কতটুকু অ্যাকসেপ্টেবল হবে, সব জায়গায় পাবে কি পাবে না, এরপর সহজ ব্যবহারযোগ্যতা মানে ইউজার ফ্রেন্ডলি হওয়া, হ্যাঁ, এরপরে সরবরাহের ধরন, তুমি কিভাবে সরবরাহ করবা, এইটা কি তুমি মানে খুব বেশি মানুষের কাছে অ্যাভেলেবেল রাখবা, নাকি এটা সফিস্টিকেটেড করবা যে নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য, উচ্চ শ্রেণীর মানুষের জন্য বা শুধু নিম্ন শ্রেণীর মানুষের জন্য, আমি লাইক লো কোয়ালিটির প্রোডাক্ট, আমি জাস্ট চিপ প্রাইসে প্রোডাক্ট দিতে চাই, এরকম প্রোডাক্ট উৎপাদন করে, নাকি আমি একদম টপ ক্লাস প্রোডাক্ট উৎপাদন করে যেটা জাস্ট আপার ক্লাস পিপলকে টার্গেট করে, হ্যাঁ, এরপরে কি বিক্রয়োত্তর সেবা, বিক্রয় পরবর্তী সেবা, জিনিসটা কি এটা তো তোমরা সবাই জানো। বিক্রয় পরবর্তী সেবা হচ্ছে কি এই যে ওয়ারেন্টি, গ্যারান্টি, এরপর হচ্ছে প্রোডাক্ট কি করা, ইনস্টলেশন, আর হচ্ছে কি মানে কিভাবে ব্যবহার করবে, এই বিষয়গুলো নিয়ে তাকে হেল্প করা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের, এগুলো হচ্ছে আমাদের বিক্রয়োত্তর সেবার মধ্যে ইনক্লুডেড। ওকে, আচ্ছা, এবার আসো মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। ওকে, সো এটা একটু দেখো এখানে কি আসবে। সার্বিক মান ব্যবস্থাপনার অন্যতম একটা মানে উদ্দেশ্য বা দৃষ্টিভঙ্গি হচ্ছে কি কি হবে, ধারাবাহিক মান উন্নয়ন। কি ভাই, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট আর কি, বুঝছো, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বা হচ্ছে কি আমার সার্বিক ভাবে কি হবে, ডে বাই ডে আমার এটার অ্যাডভান্সমেন্ট হবে। সো তুমি রেগুলার মানে কন্টিনিউয়াস অ্যাডভান্সমেন্টের জন্য তোমার কি করতে হবে, তোমার অবশ্যই ডিজিটাল হইতে হবে, অ্যাডভান্স হইতে হবে, মানে আধুনিক যেই চিন্তা ভাবনা সেইটা নিরিখে চিন্তা ভাবনা করতে হবে। আধুনিক দর্শন মানে কি দৃষ্টিভঙ্গি থাকতে হবে, গ্রাহক সন্তুষ্টি বিধান, কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করতে হবে, মানের ধারাবাহিক উন্নয়ন, এই যে বললাম যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, মান, ডিজাইন, স্থায়িত্ব, হ্যাঁ, মান, ডিজাইন, স্থায়িত্ব ইত্যাদি বিষয়কে বিবেচনা করা, গ্রাহক সেবা প্রদান, ব্যবস্থাপনা দক্ষতার উপর গুরুত্ব আরোপ। দ্যাট মিনস কি মানে তুমি সামগ্রিকভাবে মানে ভালো কাজগুলো যেগুলো এগুলাই অ্যাকসেপ্টেবল আর কি, বুঝছো। তো এটাও একটু মানে খুব বেশি যে এই বৈশিষ্ট্য দিয়ে আসবে যে সার্বিক মান ব্যবস্থাপনা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বিষয়টা এমন না। তোমার কোশ্চেন আসতে পারে সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে। তো তুমি যখন কাকে বলে এটা লিখবা, তখন যদি তোমার এই বৈশিষ্ট্যগুলো মনে থাকে, তখন তুমি এইটা দিয়ে নিজের ভাষায় তুমি ডিফাইন করতে পারবা। সো এই পয়েন্টগুলো মনে রাখাটা মোটামুটি প্রয়োজনীয়। ওকে, আচ্ছা, মান ব্যবস্থাপনার পূর্ব শর্ত। মান ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের ইম্পর্টেন্ট, বা কখন আমরা বলবো যে মান নিশ্চিতকরণ হয়েছে বা মান ব্যবস্থাপনা এখানে করা হয়েছে, এই কার্যক্রমটা পরিচালিত হয়েছে, কখন হবে, এই শর্তগুলা মানে কি কি কাজ করলে বেসিক্যালি মান ব্যবস্থাপনার কাজটা হচ্ছে বোঝা যাবে বা বলা যাবে। ওকে, জাস্ট আমরা একটু দেখি। এইটা খুব বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা এমন না, হ্যাঁ, মানে জাস্ট তুমি এটা ইন জেনারেল ইনফরমেশন, এইটা জানলে তুমি এই চ্যাপ্টার থেকে আসা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ অংশ অ্যাড করতে পারবা। হ্যাঁ, এগুলো কিন্তু টু দ্য পয়েন্টে আনসার দেওয়ার মতো বা আসার মতো জিনিস না। ওকে, তুমি আমার কথাটা বুঝিও, তাহলে তোমার পড়ার সময় পড়তে ইজি হবে। বাট এটা জানা লাগবে, মানে হুবহু এই কোয়েশ্চেন আসবে না, বাট এটা জানলে তুমি অন্যান্য কোয়েশ্চেনের ক্ষেত্রে কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে পারবা। তো আমরা যদি দেখি যে মান ব্যবস্থাপন পূর্ব শর্ত কি, কৌশলগত অঙ্গীকার, হ্যাঁ, এরপরে কর্মীদের ক্ষমতায়ন, এরপরে কি বলতেছে উপকরণের প্রাপ্যতা। সো তোমার কৌশলগত অঙ্গীকার থাকবে, তোমার স্ট্র্যাটেজিক ইয়া কি, তুমি প্রোডাক্টটা কিভাবে সেল করবা, কিভাবে এটার কাঁচামাল সংগ্রহ করবা, থেকে সামগ্রিক বিষয়, স্ট্র্যাটেজি বলতে তো বুঝো, হ্যাঁ, যে আমার সামগ্রিক বিষয়ে যে আমি কিভাবে মেনটেন করব, এইটার পরিকল্পনা অনুযায়ী কাজ করা, এটা আদৌ ওয়ার্কআউট করবে কি করবে না। ওকে, এরপর কর্মীদের ক্ষমতায়ন, দ্যাট মিনস কি কর্মীদের এখানে ডিসিশন লেভেলে ওদেরকে ইনভলভমেন্টে রাখা, লাইক ওই যে আমরা ডেমোক্রেসির মতো যেটা বলি আর কি, হ্যাঁ, যে কর্মীদেরকে সিদ্ধান্ত নেওয়া বা ওদের সাথে পরামর্শ করা। ওকে জি, আচ্ছা, জিহাদ। ওকে, তোমাদের কি ক্লাস শুরু হয়েছে? জিহাদ, তোমাদেরকে কলেজে পরীক্ষা চলে কারো? আচ্ছা, দেখো, দলীয় মতবাদ, হ্যাঁ, যে তাদের ওই যে আমরা ব্যবস্থাপনাতে পড়েছিলাম না যে কি বলে ওই যে হেনরি ফোরের 14টা নীতি। সো ওখানে কি ছিল যে মানে সবার কি থাকবে, একই নীতি, সবার জন্য একই কাজ,
সো এটাই বলছে যে বেসিক্যালি কি দলীয় মতবাদ, মানে সবাই যেন একই উদ্দেশ্যে কাজ করে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে প্রাতিষ্ঠানিক স্বার্থটাকে দেখে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেন মেশিন চালানোর জ্ঞান, যে মানে বাস্তবিক জ্ঞান থাকতে হবে, হাতে কলমের মেশিন চালানো, উন্নত কাঁচামাল। সো এই উন্নত কাঁচামাল জিনিসটা কি বলা হয় যে ক্রয় হচ্ছে কি উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। ওকে, উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক মানে কি বুঝছো? মানে এই কথাটার মানে কি, উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক বলতে কি বুঝায়, এটা তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, বা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে আসতে পারে ঢাবিতে। ওকে, কি এটা বলো, বুঝতে পারছো? ওকে, সো দেখো, আচ্ছা, দেখো তাহলে কি ভাই, উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক বলতে কি বোঝায়, লাইক তোমার যদি প্রোডাক্ট, তুমি যেটা তৈরি করবা, এই প্রোডাক্ট তৈরি করার যে র ম্যাটেরিয়ালসগুলো মানে কাঁচামাল যদি তুমি কি করতে পারো, ভালো কোয়ালিটিফুল কাঁচামাল র ম্যাটেরিয়ালস যদি তুমি কম দামে কিনতে পারো, তাহলে কি হবে, তোমার প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে, অ্যান্ড তুমি লো প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবা। দ্যাট মিনস তুমি কম্পিটিটরদের থেকে ভালো পজিশনে থাকবা। সো দ্যাটস ওয়াই বলে যে উত্তম ক্রয় বিক্রয় অর্ধেক, মানে তুমি যদি কাঁচামাল যদি ভালোভাবে কিনতে পারো, ভালো কাঁচামাল কম দামে, তাহলে তোমার বিক্রয়ের অর্ধেক কাজ ওই জায়গায় শেষ। 50% যে ইফোর্ট দেওয়া লাগতো আর দেওয়া লাগবে না। এই ভালো জিনিস তৈরি করা কম দামে দেওয়ার মাধ্যমে তুমি কাস্টমারকে অর্ধেক কনভিন্স করে ফেলছো, আর 50% বাকিটা তোমার মার্কেটিং এর অন্যান্য কাজের মাধ্যমে করতে হবে। ওকে, আই গেস তোমরা এটা বুঝতে পারছো। ওকে, পরীক্ষা নাই, তাহলে ভালো ক্লাস টাস করো, তোমরা তো ফাঁকি দাও অনেক বেশি। আচ্ছা, এরপরে দেখো বেঞ্চ মার্কিং। বেঞ্চ মার্কিং জিনিসটা কি বলো তো? বেঞ্চ মার্কিং এই শব্দটা খুবই পরিচিত তোমাদের। সো বেঞ্চ মার্কিং বিষয়টা কি, লাইক তুমি যে একটা প্রোডাক্টের কোয়ালিটি সেট করবা, যে আমি এই ক্যাটাগরির বা এই মানের মধ্যে দিব, তুমি কিভাবে সেট করবা? তুমি দেখবা তোমার তুমি যে ফিল্ড নিয়ে কাজ করতেছো বা যে ধরনের যে জনরার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো, ওই প্রোডাক্ট ওই জনরাতে কে টপ আছে, কে হেড আছে। লাইক আমরা ক্লাসে কি করি, ধরো আমরা ক্লাসে করে পরীক্ষার আগের রাতে কি করি বলতো, পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার সময় আমরা খুঁজি আমার ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয়টা কে, হ্যাঁ ফার্স্ট গার্লটা কে, তার নোট নিয়ে আমরা পড়ার চেষ্টা করি না, যে ও তো ফার্স্ট হয়েছে, দ্যাট মিনস কি ও যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, এইটা মেনটেন করলে টিচার অনেক ভালো মার্কস দেয়। সো বেঞ্চ মার্কিং বিষয়টা হচ্ছে এরকম, যে আমি যে ধরনের মার্কেট সেগমেন্ট আছে বা যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমার এই ধরনের কাজে মার্কেট লিডারকে, এই লিডারকে কি করা, ফলো করা, কে লিডার এটা বাইর করতে হবে, বাইর করে তাকে একটু ফলো করার চেষ্টা করতে হবে, কারণ কাস্টমার তারটা খাচ্ছে, তাকে ভাই লিডার বানাইছে কাস্টমার, সো তাকে একটু ফলো করা, ওইটা কি করতে হবে, তাহলে অ্যাকসেপ্টেবল হবে। ধারাবাহিক উন্নয়ন, আবারও ধারাবাহিক উন্নয়ন, যে আমি বলছি মান ব্যবস্থাপনার অন্যতম কামই হচ্ছে কি ধারাবাহিক উন্নয়ন করতে হবে। ওকে, বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত, মানে রেশনাল ডিসিশন নিতে হবে, ফিজিবল বাস্তবায়নযোগ্য। হ্যাঁ, তুমি জাস্ট আকাশ কুসুম চিন্তা ভাবনা করলে হবে না। ক্রেতাদের উপর গুরুত্ব আরোপ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে ক্রেতারা কি চায় না চায়, কাস্টমার ডিমান্ড, মানে কাস্টমাইজেশন যেটাকে আমরা বলি, যে ক্রেতার চাহিদা অনুযায়ী তাদেরকে সার্ভিস প্রোভাইড করা বা প্রোডাক্ট প্রোভাইড করা, দিস ইজ কল্ড কি আমাদের কাস্টমাইজেশন। ওকে, আচ্ছা, তো মান ব্যবস্থাপনার কার্যাবলী ও গুরুত্ব। সো মান ব্যবস্থাপনার গুরুত্ব, এটাও এখান থেকে সরাসরি কোশ্চেন আসার চান্সেস কম। আমি বলে দিতেছি, তোমরা ভাই ক্লাসগুলো ভালো করে শুনবা, অ্যান্ড তোমরা কি করবা, অবশ্যই তোমাদের কাছে একাডেমিক বই আছে, তো একাডেমিক বইয়ে তুমি কি করো, একটা নীল কালি দিয়ে বা রেড পেন দিয়ে তুমি লিখে রাখো যে এইটা বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, বা তুমি 3 স্টার 2 স্টার 1 স্টার এভাবে মানে তোমার বইটাকে তুমি এভাবে দাগাইতে পারো। ওকে, সো দেখো এখান থেকে খুব বেশি সরাসরি প্রশ্ন আসবে না, বাট এখানের পয়েন্টগুলা, হ্যাঁ, জানলে তুমি যে সামগ্রিক সৃজনশীল যেটা আছে ঘতে যে প্রশ্নগুলো আসে, ওইটার ক্ষেত্রে তুমি এখান থেকে কিছু বয়ান অ্যাড করতে পারবা। ওকে, লাইক আমরা যদি একটু দেখি কি বলছে, মানব ব্যবস্থাপনার কি কি কার্যাবলী আছে এবং গুরুত্ব কি, মানে কার্যাবলী আর গুরুত্ব একই জিনিসকে করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। বলছে আমরা মান নির্ধারণ করতে পারবো, হ্যাঁ, মানে মান ব্যবস্থা মানেই তো মান নির্ধারণ করা, তাই না? এরপরে কি নকশাকরণ, ডিজাইন কিরকম হবে, উপকরণ সংগ্রহকরণ, মানে আমরা
আমাদের নকশা অনুযায়ী কি কি ম্যাটেরিয়ালস দরকার এগুলো আমরা সংগ্রহ করব। উৎপাদন কার্য পরিচালনা মানে প্রোডাক্ট তো উৎপাদন করতে হবে, তাই না? শুধু তো নকশা করে বসে থাকলে হবে না, পরিকল্পনা করলে হবে না, এক্সিকিউট করতে হবে, যোগাযোগ রক্ষা করা সব পক্ষের সাথে, লাইক আমার যারা কি আছে সাপ্লায়ার আছে, হ্যাঁ, এবং যারা আমার কি আছে ডিস্ট্রিবিউটর আছে, উভয়ের সাথে যোগাযোগ রক্ষা করা, প্রেরণা দান, প্রশিক্ষণ দান, এগুলো কাদেরকে? কর্মীদেরকে। মানে আমার কর্মীদেরকে কি করতে হবে? প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তুলতে হবে, তারা যেন কাজটা করতে পারে, তাদেরকে মোটিভেশন দিতে হবে। লাইক আমি এরকম বলতে পারি যে প্রোডাক্ট করো, যদি দিনে কি করতে পারো 1000 পিস উৎপাদন করতে পারো, তোমাদের সবাইকে আজকে কাচ্চি খাওয়াবো। লাগে এরকম যে ওদেরকে যে কোনোভাবে মোটিভেট করা, ওকে, মান নিয়ন্ত্রণ করা, দেখভাল করা যে ঠিকঠাকভাবে হচ্ছে কি হচ্ছে না, গবেষণা ও উন্নয়ন, এটা তো বুঝোই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি যে তুমি দেখবা কি ভুল ত্রুটি হচ্ছে বা কাস্টমার রিভিউ কি দিচ্ছে, কোথায় তাদের সমস্যা হচ্ছে, হ্যাঁ। দেন হচ্ছে কি তথ্য প্রদান, সো ইনফরমেশন গেদার করতে হবে, অ্যান্ড এটা তোমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের জন্য অ্যাভেলেবেল করতে হবে, তারা যেন ডিসিশন নিতে পারে, ওকে। সো এখান থেকেও খুব বেশি সরাসরি প্রশ্ন মানে আসার চান্সেস কম। মান ব্যবস্থাপনার নীতি, এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট, স্পেশালি এমসিকিউ। তুমি নিচের কোনটি মান ব্যবস্থাপনার নীতি? মান ব্যবস্থাপনার নীতি কি? গ্রাহক সন্তুষ্টি, কর্মী সংশ্লিষ্টতা, ধারাবাহিক উন্নয়ন। মানে গ্রাহক সন্তুষ্টি মানে কি? কাস্টমার কি চায় না চায় এটা বুঝা, ওই অনুযায়ী সার্ভিস প্রোভাইড করা। কর্মী সংশ্লিষ্টতা মানে যে তুমি খালি ভাই আকাশ কুসুম কল্পনা করে প্ল্যান করলে হবে না, বা প্রোডাক্ট বানানোর নকশা করলে হবে না, কর্মীদেরকেও এখানে ইনক্লুড করতে হবে, যে ওদেরকেও বলা যায় হ্যাঁ এই আমি তো এটা করতে চাচ্ছি, এটা করলে কেমন হবে, তোমরা কি পারবা না পারবা না। তো তাদের তো একটা কথা বলার জায়গা থাকবে, বা তাদেরকে বললা যে আমি এরকম কাস্টমারকে টার্গেট করছি, তাহলে কি ধরনের কাজ করা যায় যেটা বেটার হবে। সো তারা কি হবে? এঙ্গেজড ফিল করবে। আর ধারাবাহিক উন্নয়ন তো বুঝলাই যে ডে বাই ডে কি করতে হবে বেটার, লাইক ওই যে লাইক আইফোনের মতো, আইফোন 6, 7, 8, 9, 10 করতে হতে 17, 18, 19, 20 এইভাবে ধরো যে অনেক পর্যন্ত যাবে। তো এটা কি হচ্ছে? তাদের ডে বাই ডে ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অনগোয়িং প্রসেস, ওকে। এটাই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখিও, এই 3টা পয়েন্ট। এবার আসো, এই যে একজন বলছিল না যে ভাইয়া কি ধরনের প্রশ্ন আসতে পারে, সো এবার তোমার উত্তর দেই। সৃজনশীল আসলে এখান থেকে শুরু হবে, এই অধ্যায়ের মেইনলি সৃজনশীল শুরু হবে এখান থেকে, ওকে। সিকিউ প্লাস এমসিকিউ, ওকে, সিকিউ প্লাস এমসিকিউ। এখন দেখো পণ্য, নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ, মানে লাইক আমরা তখন মান ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম না, এখন সবসময় কি আমাদের ধরো ব্যবসার প্রোডাক্ট কি সবসময় একই রকম হয়? কোয়ালিটি ফল হয় না? হয়। সো এখানে বলতেছে কেন এই কোয়ালিটি ফল হয়, বা লো কোয়ালিটির প্রোডাক্ট কখন উৎপাদিত হয়ে যায়, এটার সমাধানের কি কি ওয়ে, এই বিষয়গুলো এখানে ইনক্লুডেড আছে, ওকে। সো আমরা এখন শুরু করি, মেইনলি এখান থেকে চ্যাপ্টারের মেইন পড়া শুরু, আর বাকি যা পড়ছে এতক্ষণে জাস্ট মানের ডেফিনেশন, মান ব্যবস্থাপনার ডেফিনেশন, সার্বিক মানের ডেফিনেশন, এগুলো পড়লে এনাফ, ওকে, আর তেমন কিছু নেই, ওকে। আচ্ছা এবার দেখো নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ কি? নানা কারণে এটা ভাই নিম্নমানের হইতে পারে। এর মধ্যে আমরা এই কারণগুলোকে মেইনলি 2টা ক্যাটাগরিতে ভাগ করছি, হ্যাঁ। এক হচ্ছে কি ভাই দৈবচরিত কারণ, আর এক হচ্ছে কি আরোপিত কারণ, 2, ওকে। দেখো দৈবচরিত কারণ মানে কি? দৈবচরিত মানে বলো তো কি? যেটা নিরূপণযোগ্য নয়, কি নিরূপণযোগ্য নয়, ভিজিবল না, কারণটা কি হয়েছে এটা ভিজিবল না যখন, হ্যাঁ, তখন এটাকে আমরা বলি কি দৈব চরিত কারণ। দেখো তুমি যদি একটু দেখো দৈবচরিত কারণের ডেফিনেশন, তাহলে তুমি আরো বুঝতে পারবা। আর আরোপিত মানে কি? নিরূপণযোগ্য বা ভিজিবল, মানে যেটা খোলা চোখেই দেখা যাচ্ছে। দেখো দৈবচরিত কারণ বা প্রভিডেন্সিয়াল কজেস, অনিরূপণযোগ্য বা অজানা কারণে পণ্যের মান নিম্নমানের হলে তাকে নিম্ন মান হওয়ার দৈবচরিত কারণ বলে। মানে কি? যদি অজানা কারণে হয়, কেন এটা কোয়ালিটি লো হইলে এটা আমি মানে বলতে পারতেছি না, বলার সুযোগ নাই, ওকে, মেন ঘটনা জানার সুযোগ নেই, তখন আমরা এটাকে বলি দৈবচরিত কারণ। সেখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো এই কারণগুলোর উপর কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাহলে কি অনিরূপণযোগ্য বা অজানা। আর কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে কি নিয়ন্ত্রণ থাকে না, হ্যাঁ। এই পয়েন্টগুলো মনে রাখলে তুমি তোমার মতো ডেফিনেশন সাজিয়ে দিতে পারবা,
হ্যাঁ, তবে এ কারণে পণ্যের মান খুব বেশি নিম্নমানের হয় না, কোনো ক্ষেত্রে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে মানের সামান্য পার্থক্য দেখা দেয়। যেমন একই রঙের কাপড় উৎপাদন করলে রঙের মধ্যে কিছুটা তারতম্য পেতে পারে। ওকে, সো এটা হচ্ছে দৈবচরিত। এখন দৈবচরিত কি এখানেই শেষ না, দৈবচরিতেরও অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রকারভেদ আছে, যে দৈবচরিতের আন্ডারে কি কি পড়ে সেগুলো আমরা এখন আলোচনা করব। হ্যাঁ, এই যে নিম্নে হচ্ছে কি 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 কারণে দৈবচরিত কারণ হইতে পারে বা কোন কারণগুলো দৈবচরিত সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। প্রথমত বলছে কি, শ্রমিক কর্মীদের দক্ষতার পার্থক্য। পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে সকল উপাদান জড়িত তার মধ্যে শ্রম অন্যতম, তবে শ্রম প্রদান নিয়োজিত শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। শ্রমিকদের কর্মদক্ষতা তারতম্যের কারণে পণ্যের মান নিম্নমানের হইতে পারে। লাইক কি হলো, যে তুমি কিছু কর্মী নিয়োগ দিছো, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন শর্ত পার হয়ে আসছে, ওকে, কিন্তু একই পদে আসীন হওয়া, হ্যাঁ, সব ব্যক্তিরা কি একই রকমই কম্পিটেন্ট বা দক্ষ না। লাইক ধরো তোমার কি কলেজে ধরো দুজন ইংরেজি টিচার, দুজন ইংরেজি ক্লাস নেয়, তোমার একজনেরটা ভালো লাগে একজনেরটা ভালো লাগে না, হয়তো তোমার কাছে ওইভাবে কি হয় না, কিন্তু দুইজনে ধরো যে কি রেজাল্ট ভালো করছে, তারা টিচার হওয়ার পরীক্ষা দিয়ে টিচার হয়েছে, কিন্তু একজনের বোঝানোর পদ্ধতি তুমি যেভাবে বুঝো আরেকজনের বোঝানি তুমি ওইভাবে বুঝো না। হ্যাঁ, সো এইটার মানে কি, বেসিক জিনিসে মিল আছে কিন্তু তাদের দক্ষতার ভিতরে কিছু গ্যাপ আছে। ওকে, আবার ধরো একজন ডাক্তার, একজন নতুন ডাক্তার, যে তার দক্ষতা আর যে 20 বছর ধরে ডাক্তারি করতেছে তার দক্ষতার ভিতরে অবশ্যই পার্থক্য আছে। ওকে, সো এরকম আর কি বলছে যে শ্রমিক কর্মীদের এই দক্ষতা পার্থক্যটা তো তুমি দেখতে পারো না, ভিজিবল না, নিরূপণযোগ্য না। হ্যাঁ, তুমি তো বেসিক কিছু ক্রাইটেরিয়া দিয়ে তাকে তো ডাক্তার বানাবা বা টিচার বানাবা বা যাই করো প্রোডাক্ট বানাবা। ওকে, এবার দেখো অন্তর্নিহিত কারণ। অন্তর্নিহিত মানে কি, অভ্যন্তরীণ, ইন্টারনাল। ওকে, অভ্যন্তরীণ, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট ভাই, আমি কিন্তু বলে নিছি প্রত্যেকটা, এখন থেকে যা পড়াবো ইম্পর্টেন্ট না এমন কথা বলার আগ পর্যন্ত সব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখো, বলছে একই যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত সকল পণ্য একই মানের হয়, হ্যাঁ, এবং এটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা হয় না। যেমন একই ক্যামেরায় তোলা সবগুলো ছবি একই মানের হয় না, আবার ফটোকপির সময় সকল শীটে একই রকম প্রিন্ট আসে না। হ্যাঁ, কিন্তু এই সকল বিষয় সমাধানে এর অপারেটর তেমন কিছুই করার থাকে না, এটাই মেশিন অন্তর্নিহিত বিষয়। ওই সে লাইক বলছে কি, একটা ফটোকপির মেশিনে ধরো তুমি 100 পিস প্রিন্ট দিছো, মাঝখানে ধরো 4-5 কপি প্রিন্ট কালি ছড়াই গেছে বা নানা কারণে ইস্যুজ হইতে পারে, বা তুমি ক্যামেরাতে ছবি তুললেও এক জায়গায় এক এক রকম হইতে, সো এগুলো হচ্ছে কি ইন্টারনাল ইস্যুস, যেটা তুমি খোলা চোখে বলতে পারো না বা সমাধানযোগ্য না ওইভাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা এবার আসে আকস্মিক দুর্ঘটনা। সো নিম্নমানের পণ্য কিভাবে হইতে পারে, লাইক আকস্মিক হঠাৎ কোনো একটা দুর্ঘটনা অঘটন ঘটে গেছে, এক ধরো ভূমিকম্প হইলো বা বিল্ডিং ভেঙে পড়ে গেল, হ্যাঁ, বা বৃষ্টিতে প্রোডাক্ট নষ্ট হয়ে গেল, জাহাজ ডুবে গেছিল, হ্যাঁ, প্রোডাক্ট ভিজে গেছিল, কিছু প্রোডাক্ট উদ্ধার করছো, আগুন লেগে গেছিল, কিছু প্রোডাক্ট উদ্ধার করছো, এই টাইপের কিছু হইতে পারে। আকস্মিক দুর্ঘটনার কারণে পণ্যের মান নিম্নমানের হইতে পারে, যেমন কি কারখানায় আগুন, অনাকাঙ্ক্ষিত ঘটনা, ভূমিকম্প, ঝড় বৃষ্টি ইত্যাদি কারণে যে কাঁচামাল উৎপাদিত পণ্যের কি হয়, ব্যাপক ক্ষতি হতে পারে। এই ধরনের দুর্ঘটনার উপর কর্তৃপক্ষের তেমন নিয়ন্ত্রণ থাকে না। ওকে, ক্লিয়ার? ওকে, 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 ক্লিয়ার? এবার আসে ভুল ত্রুটি, মানে ভুল হয়ে গেছে আর কি, ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন, এই টাইপের জিনিস। সো মানে উৎপাদন প্রক্রিয়া হঠাৎ ভুল হইতে পারে, এবং হঠাৎ ভুলের কারণে কিন্তু বড় ধরনের অঘটনও ঘটতে পারে। ওকে, বলছে কি উৎপাদন প্রক্রিয়ায় হঠাৎ ভুল হলে অথবা শ্রমিক কর্মীদের ভুল ত্রুটির কারণে পণ্যের মান নিম্নমানের হইতে পারে। এরূপ ভুলের উপর সংশ্লিষ্ট কর্মীর বা কর্তৃপক্ষের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। আবার যে কোনো ভুলের কারণে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে, পণ্যের মানের উপর ব্যাপক ঋণাত্মক প্রভাব পড়ে। লাইক ধরো যে তুমি কোনো একটা কারেন্টের লাইনে একটা মানে অঘটন ঘটাই ফেলছো আর কি। লাইক ধরো তুমি ফোন চার্জ দিতে গেছো, পরে পুরো লাইন দুই সাইড ডিসকানেক্টেড হয়ে গেছে, কারেন্টের লাইন ব্রাস্ট হয়ে অফ হয়ে গেছে। তো
তো ধরো তুমি গার্মেন্টসে কাজ করছো, গার্মেন্টসের পুরো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, ওই লাইন এখন ঠিক করা যেতেছে না, ওর সামথিং এলস, মানে নানা কিছু দুর্ঘটনা হইতে পারে। হ্যাঁ, সো তখন কি হবে? ওকে, ক্লিয়ার? খান মোহাম্মদ সৈকত, পড়াশোনায় মনোযোগ দাও, বুঝছো? আচ্ছা, আর যেতে পারে। ওকে, তাহলে এটা বুঝলা। এবার আসো প্রযুক্তিগত ত্রুটি। সো প্রযুক্তিগত ত্রুটি তো বুঝলা যে মানে আমরা যে ধরনের টেকনোলজি ইউজ করি, হ্যাঁ, এগুলা হচ্ছে কি যে কোনো সময় কোলাপস করতে পারে। লাইক মাঝে মাঝে কি হয় যে মানে আমাদের এখানে ধরো সার্ভার ডাউন হয়ে গেল, তোমরা ওয়েবসাইটে ঢুকতে পারলা না, বা আমরা একটা লাইভ ক্লাস নিচ্ছি, ধরো ইন্টারনেট স্লো হয়ে গেল আর ডিসকানেক্টেড হয়ে গেল বা বিদ্যুৎ চলে গেল। সো ওই টাইমে কি হয়, ওই টাইমে আমরা কি করতে পারি না যে আমরা এটা সমাধান করতে পারি না, প্রযুক্তিগত ত্রুটি। অর লাইক ধরো কোনো কারণে বোর্ড হ্যাং হয়ে গেল বা টিভি হ্যাং হয়ে গেল, ক্যামেরা হ্যাং হয়ে গেল, সো ওই সময় তো আমাদের কিছু করার থাকে না। সো এটাই এখানে বলতেছে যে বর্তমান অধিকাংশ উৎপাদন ব্যবস্থা প্রযুক্তি নির্ভর, তবে প্রযুক্তি সকল সময় কাজ নাও করতে পারে, যে কোনো সময় প্রযুক্তি বিকল অথবা উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, কম্পিউটার প্রযুক্তি যে কোনো সময় ভাইরাসে আক্রান্ত হয়ে অসাড় হয়ে যেতে পারে, তা বলে প্রযুক্তিগত ত্রুটির কারণে পণ্যের মান নিম্নমানের হইতে পারে। ওকে, সো আই গেস এটা ক্লিয়ার। এবার আসো অপর্যাপ্ত শক্তি, শক্তি সরবরাহ। সো শক্তি মানে পাওয়ার, সো পাওয়ার সাপ্লাই। ওকে, দেখো পাওয়ার সাপ্লাই ভিতরে কি জ্বালানি শক্তি, তেল, গ্যাস, বিদ্যুৎ, এই টাইপের জিনিসগুলা। ওকে, সো দেখো জ্বালানি শক্তি পণ্য উৎপাদনের প্রাণ, তাই মানসম্মত পণ্য উৎপাদনের পূর্ব শর্ত হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ও পাওয়ার সরবরাহ নিশ্চিত করা। যদি পাওয়ার বা জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটে তাহলে পণ্যের মান নিম্নমানের হতে পারে। ওকে, লাইক তুমি ফ্রোজেন ফুড বিক্রি করো, সো কি হবে, তোমার যদি একটু পর পর বিদ্যুৎ চলে যায়, তোমার যদি ফ্রিজ যদি অফ রাখা লাগে তাহলে তো নষ্ট হবেই। ওকে, ক্লিয়ার? তো এই টাইপের নানা ধরনের কিছু হইতে পারে। এবার আসো আমরা নিম্নমানের পণ্য উৎপাদনের দুইটা কারণ দেখছিলাম। একটা ভিতর কি ছিল, অনারোপিত বা হচ্ছে কি নির্ণয়যোগ্য, আর এটা হচ্ছে কি আরোপিত। হ্যাঁ, মানে একটা হচ্ছে কি নির্ণয়যোগ্য না, নিয়ন্ত্রণ যোগ্য না, আর একটা হচ্ছে কি আরোপিত, মানে যেটা আমরা দেখতে পারি, ভিজিবল, অ্যান্ড এটা সলভও করতে পারি চাইলে। তো আরোপিতর মধ্যে কি কি আছে, অদক্ষ শ্রমিক কর্মী, লাইক আমি জেনে বুঝে কম টাকায়, হ্যাঁ, আমি কম দক্ষ মানুষ নিয়োগ দিলাম, তাহলে আমার প্রোডাকশন তো অটোমেটিক খারাপ হবে, এবং এটা তো আমি জানতেছি যে আমি ভাই অদক্ষ শ্রমিক নিয়োগ দিছি, সো আমার এখানে কোয়ালিটি কম হবে, জাস্ট আমি কম টাকায় পাইছি দেখে নিয়ে আসছিলাম। ওকে, সো এটা একটা পয়েন্ট। তো এটা আমরা যদি একটু দেখি, অদক্ষ শ্রমিক কর্মীর কারণে পণ্যের মান নিম্নমানের হতে পারে। দক্ষ কর্মীর দ্বারা যে মানে পণ্য উৎপাদন করা সম্ভব, অদক্ষ কর্মীর দ্বারা সে মানে পণ্য উৎপাদন করা যায় না। ওকে, তবে প্রশিক্ষণের মাধ্যমে আমরা অদক্ষ কর্মীকে দক্ষ করতে পারি, অথবা দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। ওকে, এরপরে দেখো নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার। দেখো নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার, পণ্যের মান নিম্ন হওয়ার অন্যতম কারণে হতে পারে নিম্নমানের যন্ত্রপাতি। লাইক আমি ওই যে অদক্ষ কর্মী যেভাবে আমি কি করতে পারি, আনলে আমার খারাপ হবে। আমি যে মেশিনারিজও কম দামি আনি, হ্যাঁ, অনুন্নত আনি, উন্নত না আনি, তাহলে আমার প্রোডাকশনও খারাপ হবে, জিনিস বাজে হবে, তাই না? লাইক ধরো আমি একটা ভালো কোয়ালিটির ক্যামেরা কিনলাম, ওর ফোন কিনলাম, আবার আমি ধরো লো কোয়ালিটির ফোনও কিনতে পারি। তো এটাই বলছে যে নিম্নমানের যন্ত্রপাতি। অ্যাগেন হচ্ছে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করলে, দেখ আমার র মেটেরিয়ালস যদি ভাই খারাপ হয়, আমরা একটু আগে বলছিলাম কি যে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, মানে কি আমি যদি উত্তম কাঁচামাল, হ্যাঁ, উত্তম দাম মানে কম দামে কিনতে পারি, তাহলে কি হবে, আমার বিক্রয়ের কাজ অর্ধেক আগায় থাকে। সো নিম্নমানের কাঁচামাল ব্যবহার করলে কি হবে, আমার পণ্য অটোমেটিক খারাপ হবে। আমি তো নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে ভালো প্রোডাক্ট আশা করতে পারি না, তাই না? সো ওই ক্ষেত্রে আমার কি হয়, এটা এখন সলিউশন করার সুযোগ আছে, এটা তো নিয়ন্ত্রণযোগ্য, আমি জানতেছি, হ্যাঁ, আমি আমি কেন খারাপ করতেছি বা কেন কি হইতেছে, তাই না? এটা সলভ করা যায়। নিম্নমানের কাঁচামাল ব্যবহার জায়গায় আমি ভালো মানের কাঁচামাল ব্যবহার করলেই তো সলভ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এই যে এখানে দেখো বলছে পণ্যের মান বহুলাংশে কাঁচামালের উপর নির্ভরশীল।
উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল যদি উন্নত মানের হয় তাহলে কি হবে, পণ্যের মান উন্নত হয়, অন্যথায় পণ্যটি নিম্নমানের হতে বাধ্য। এই কারণে কাঁচামাল ক্রয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। গতানুগতিক উৎপাদন পদ্ধতি ব্যবহার মানে কি, আমরা যে আধুনিক পদ্ধতি ব্যবহার না করে গতানুগতিক পদ্ধতি ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের উৎপাদন প্রোডাক্ট লো কোয়ালিটি হবে। লাইক ধরো একটা জিনিস মেশিন দিয়ে করা, হ্যাঁ, আর হাত দিয়ে মানুষজন যদি কাজটা করে, সো দেখবে যে মেশিনের ওইটা অনেক সময় সবথেকে বেশি অ্যাকুরেট হয়। ওকে, সো দেখো পণ্য উৎপাদনে যদি গতানুগতিক পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে পণ্যের মান হ্রাস পেতে পারে, কারণ গতানুগতিক পদ্ধতিতে পণ্য উৎপাদন করা হলে প্রতিটি পণ্য একই মানের হয় না। যেমন ধরো বইয়ের সেলাই যদি গতানুগতিক পদ্ধতিতে করি অর্থাৎ সুই সুতা দিয়ে করি তাহলে প্রতিটি বইয়ের বাঁধাইয়ের মান একই রূপে হবে না, কিন্তু আধুনিক মেশিনে গ্লু দিয়ে বাঁধাই করলে একই রকমের হয় ইউজুয়ালি। মূলধনের অভাব, লাইক আমরা যা বললাম যে দক্ষ শ্রমিক, এরপর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারি না বা না করলে হবে, কাঁচামাল ভালো না কিনলে আমার খারাপ হবে প্রোডাক্টের মান, এই সব কিছু কিসের উপর ডিপেন্ড করে। আমার যদি অনেক বেশি মূলধন থাকে, অনেক বেশি টাকা থাকে, তাহলে আমি কি করবো, হাই কোয়ালিটি প্রোডাক্ট, হাই কোয়ালিটি এমপ্লয়ি, এরপরে হচ্ছে কি অ্যাডভান্সড বা মডার্ন আমরা টেকনোলজি ইউজ করতে পারবো। ওকে, সো যদি আমার কি হয়, আমার যদি ভাই মূলধনের অভাব থাকে আলটিমেটলি বাকি সবগুলা সমস্যা অটোমেটিক হইতেই থাকবে। হ্যাঁ দেখো, অপর্যাপ্ত মূলধনের কারণে পণ্যের মান নিম্ন হতে পারে। পণ্যমান ঠিক রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন তার জন্য আমার ভাই প্রচুর টাকা লাগবে। ওকে, পরিকল্পনার ঘাটতি, লাইক আমার যদি কি হয়, প্ল্যানিং যদি বাজে হয়, হ্যাঁ আমরা বলছি না প্ল্যানিং হচ্ছে কি একটা মিরর, নীল নকশা, আমার প্রতিষ্ঠানটা কি হবে, কিভাবে কি করব, এইটার মিরর হচ্ছে কি আমার পরিকল্পনা। তো পণ্যের মান ঠিক রাখার জন্য যদি পূর্ব পরিকল্পনা না থাকে তাহলে কি হবে, নিম্নমানের পণ্য হবে। ওকে, আমাদের একটা ভালো প্ল্যান থাকতে হবে। প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতি, সো প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতির কারণে পণ্যের মান হ্রাস পেতে পারে। উৎপাদনের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করা সম্ভব না হলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ করা সম্ভব হয় না। তাই পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখার জন্য আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা প্রয়োজন। ওকে, লাইক তুমি জাস্ট চিন্তা করো, লাইক আমি আজকে ডিজিটাল বোর্ডে না পড়ায় আমি তোমাকে হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়াচ্ছি, সো অনেক বেশি টাইম লাগতো। আমি এই জিনিস ধরো যে লিখতে গেলে বা এখানে যদি ইন ডিটেলস না থাকতো, আমি বলতেছি তোমার কনসেন্ট্রেশন ধরে রাখাটা টাফ হইতো, বাট এখন ইজি হচ্ছে, তাই না? বা ধরো তোমার আমি পড়াচ্ছি, ধরো ওয়েবসাইটে আমি তোমাদের ধরো এমসিকিউ এক্সামের ব্যবস্থা করতে পারলাম, বাট যদি না থাকতো তাহলে তো তোমার কি হইতো, তুমি পরীক্ষা দিতে পারতো না, তাই না? ওকে, অ্যান্ড দুর্বল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো আমরা বলছি কি, যে কোনো কিছু ক্ষেত্রে ভাই আমার নিয়ন্ত্রণ করতে হয়, যে মানে আমি যে পরিকল্পনা করছিলাম সেই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না সেইটা তুলনা করা এবং ওইটার ব্যবস্থা গ্রহণ করাই তো আমার নিয়ন্ত্রণ। সো মান পরিকল্পনার ন্যায়, দেখো মান পরিকল্পনার ন্যায় মান নিয়ন্ত্রণ ব্যবস্থাও কঠোরভাবে প্রয়োগ করা উচিত। কোনো কারণে যদি মান নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তাহলে পণ্যের মান হ্রাস পেতে পারে। লাইক আমি যদি আইডেন্টিফাই না করতে পারি যে আমার কোয়ালিটি কি হবে এবং এখানে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, তাহলে তো কোয়ালিটি অবভিয়াসলি নামতে থাকবে। ওকে, এই কারণে পণ্যের মান ঠিক রাখার জন্য কঠোর মানে নিয়ন্ত্রণ ব্যবস্থা ইম্পর্টেন্ট। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে কি ভাই নিম্নমানের পণ্য হ্যাঁ কিভাবে উৎপাদিত হইতে পারে। এখন যদি আমি নিম্নমানের পণ্য উৎপাদন করি তাহলে কি পরিণতি হবে, এটার রেজাল্টটা কি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি এখন পর্যন্ত কিন্তু ইম্পর্টেন্টের পার্ট চলতেছে, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কি হইতে পারে, প্রথমত হইতে পারে ক্রেতা সন্তুষ্টি অর্জনে ব্যর্থ, যে ভাই আমার কোয়ালিটি যদি খারাপ হয় মানুষজন আসবে না। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন হবে, দায় গ্রহণ করতে হবে। লাইক ধরো আমি তোমার কাছে একটা ফোন বিক্রি করছি, এটা অনেক লো কোয়ালিটির, ধরো ব্যাটারি অনেক ঝামেলা, তো তুমি চার্জার দিচ্ছ ধাপ করে ব্রাস্ট হয়ে গেলো, তোমার হাত একটা উড়ে গেলো, দ্যাট মিনস কি আমার এই দায় গ্রহণ করতে হবে কোনো ক্ষতি হইলে। বা ফ্রিজ একটা বিক্রি করলাম, হ্যাঁ সমস্যা ছিল, ব্রাস্ট হয়ে গেলো বা কিছু একটা হইলো, অ্যাক্সিডেন্ট হইলো, এই দায় আমার গ্রহণ করতে হবে। ওকে, দেন লাইক নিম্ন উৎপাদনশীলতা, মানে আমার আধুনিক প্রযুক্তি ব্যবহার হবে না, দক্ষ শ্রমিক থাকবে না, হ্যাঁ ভালো কাঁচামাল থাকবে না, তাহলে তো আমার কি হবে, উৎপাদন তো কমই হবে, তাই না? কাঁচামাল যাতে ব্যবহার করবো এর থেকে কম উৎপাদন হবে।
ব্যয় বৃদ্ধি পাবে আধুনিক পদ্ধতি ব্যবহার না করার কারণে, বা বারবার বেশি অপচয় হবে, নষ্ট হবে, কাঁচামালের দাম বাইরে যাবে। হ্যাঁ, ব্যয় বৃদ্ধি কিভাবে হয়? প্রতিরোধমূলক বা নিবারণ ব্যয়ের মাধ্যমে হয়, মূল্যায়ন ব্যয়ের মাধ্যমে হয়, অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয়, বাহ্যিক বিচ্যুতি ব্যয়। ওকে, এই 4টা কারণে আমার ব্যয়টা বৃদ্ধি পায়। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে বাজার শেয়ার হারানো, লাইক কাস্টমারের সংখ্যা কই যাবে আমার। বাজার শেয়ার মানে কি, মানে কাস্টমারের সংখ্যা। হ্যাঁ, এরপরে কি মান সনদ লাভে ব্যর্থ। আমরা জানি যে কি, আমাদের দেশীয় মান প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই, আর আন্তর্জাতিক হচ্ছে আইএসও, মানে প্রোডাক্টটা মানুষের ব্যবহারযোগ্য কিনা বা কোয়ালিটি মেনটেন হচ্ছে কি হচ্ছে না, এই সার্টিফিকেটটা কোথায় থেকে নিতে হয়? বিএসটিআই থেকে, বাংলাদেশে। হ্যাঁ, আর আন্তর্জাতিক প্রোডাক্টের ক্ষেত্রে আইএসও। ওকে, সো আমি যদি লো কোয়ালিটি জিনিস দিই তাহলে তো আমি সনদ পাবো না। এরপর কি ক্রেতা হারানো, বলছি বাজার শেয়ার হারানো বা ক্রেতা হারানো, তো বুঝছো কাস্টমার গ্র্যাজুয়ালি কমবে, পার্সেন্টেজও কমবে, মানে ব্যবসায়িক সনদ বাতিল হইতে পারে। লাইক তুমি এমন লো কোয়ালিটির জিনিস দিছো, হ্যাঁ, লাইক ধরো আমি ফ্রিজ বিক্রেতা, এখন আমি ধরো যে ফ্রিজ বিক্রি করলাম, আমার ফ্রিজ 10 জায়গায় ব্রাস্ট হয়ে গেছে, দ্যাট মিনস কি ভাই এটা তো ফাংশন করতেছে না, দ্যাট মিনস আমাকে হয়তো ব্যবসা বন্ধ করে দিতে বলবে। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু খ নাম্বারের প্রশ্ন, গ নাম্বারের প্রশ্ন আসতে পারে। ওকে, এগুলো খুব ভালোভাবে দেখবা। আচ্ছা, এবার দেখো নিম্নমানের পণ্য উৎপাদন জড়িত খরচ। তো এইখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, নিম্নমানের পণ্য উৎপাদন জড়িত খরচ। সো খরচ কি? প্রতিরোধমূলক ব্যয়, প্রতিরোধ বা নিবারণ ব্যয়। প্রতিরোধ মানে তো বুঝছোই যে কোনো কিছু ঘটার আগেই নিবারণ করা, মানে আমার কি করতে হবে, প্রোডাক্টটা মার্কেটে সেল কইরা ঘটনা ঘটার আগেই আমার নিজে নিজে যখন এটাগুলো সমাধানে আসবো। যেমন দেখো পুনর্বিন্যাস ব্যয়। হ্যাঁ, দেখো উৎপাদনজনিত পণ্য উৎপাদনজনিত খরচগুলো কি কি? সো প্রতিরোধমূলকের মধ্যে কি আছে? পুনর্বিন্যাস ব্যয়, যে ধরো ভুল হয়েছে, এখন তুমি কি করবা, এটা নতুনভাবে আবার শুরু করলা। পুনঃনকশাকরণ ব্যয়, ডিজাইনও চেঞ্জ করলা। প্রশিক্ষণ ব্যয়, যেন নিম্নমানের পণ্য উৎপাদিত না হয় এই জন্য কর্মীদেরকে আগেই তুমি ট্রেনিং দিয়া কি করবা, স্ট্রং বানাই ফেলবা, অভিজ্ঞ বানাই ফেলবা। সরবরাহকারীদের সাথে কর্ম সম্পাদন ব্যয়, মানে সরবরাহকারীদের মানে কি, তোমাদের কাঁচামাল প্রোভাইড করবে, তারা যেন ভালো কাঁচামালটা তোমাকে দেয়, একটু বেশি করে দেয়, তার সাথে সুসম্পর্ক বন্টন মানে রক্ষার জন্য তাকে যদি তুমি ধরো কিছু সময় কি করো, একটু বেশি প্রোভাইড করো, বা তাকে বিভিন্নভাবে মোটিভেট করা লাগে, তাই না? ওখানে তো খরচ আছে। সো এইটা। এরপরে আসো মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয় মানে কি, কাজ যখন সংগঠিত হইতে থাকে তখন যেই খরচটা হয়। এখানে কি আছে? পরিদর্শন ব্যয়, মানে কাজ চলতেছে, তুমি দেখবা যে ঠিকঠাকভাবে হচ্ছে কি হচ্ছে না। পরীক্ষণ ব্যয়, ওই যে ঠিক একটা হচ্ছে পরিদর্শন মানে কি, সশরীরে গিয়ে দেখভাল করা। পরীক্ষণ মানে বিভিন্ন কি বলে যন্ত্রের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে তুমি পরীক্ষা করে দেখবা যে এটা কাজ করতেছে, বা টেস্ট করা, ওই যে আমরা বলি না কি বলে, টেস্ট পারপাসে অল্প কিছু পণ্য উৎপাদন করা, কইরা দেখবা যে ওয়ার্কআউট করতেছে কিনা, না করলে আবার রিডিজাইন করবা। পরিসংখ্যানিক বা মান নিয়ন্ত্রণ কর্মসূচি, পরিসংখ্যানিক পদ্ধতিতে তুমি ডেটা দেখবা, ডেটার মাধ্যমে কি করবা, তুলনা করবা, যদি কোনো ভুল ত্রুটি থাকে ব্যবস্থা গ্রহণ করবা। ওকে, দেখো তাহলে কি এখানে দেখো একটা জিনিস বুঝো, মেইন কোশ্চেন এখানে কি হইতে পারে? প্রথমত হইতে পারে পণ্য উৎপাদন জনিত খরচ কি কি। তাহলে পণ্য উৎপাদন জনিত খরচ কি? 1 নাম্বার হচ্ছে প্রতিরোধ বা নিবারণমূলক ব্যয়, 2 নাম্বার হচ্ছে মূল্যায়ন ব্যয়। হ্যাঁ, জাস্ট একটু পয়েন্টগুলো দেখো। 3 নাম্বার হচ্ছে কি? অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয় আর বাহ্যিক বিচ্যুতি ব্যয়। এই 4টা উৎপাদন জনিত খরচ, মানে উৎপাদন করতে গেলে আমি একটা পণ্য আমার কি কি খরচ হইতে পারে, এবং এগুলোর ভিতরেও তোমার এক একটা আবার লেজ লাগানো আছে। এখন এখান থেকে আরো মানে ডিপার কোশ্চেন হইতে পারে এমসিকিউতে এবং সিকিউতে, দুই জায়গায়। এটা ভাই এমসিকিউ প্লাস সিকিউ, তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন বোথ, দুই জায়গায় লাগবে। হ্যাঁ, এখন দেখো ভাই, এখানে তোমার এমসিকিউ কি হইতে পারে? বলতে পারে নিচের কোনটি হ্যাঁ প্রতিরোধ বা নিবারণমূলক ব্যয়, অপশনে এখান থেকে যে কোনো একটা দিল, বা নিচের কোনটি মূল্যায়ন ব্যয়, বা নিচের কোনটি অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয়, নিচের কোনটি বাহ্যিক বিচ্যুতি ব্যয়, এই টাইপের কোশ্চেন হইতে পারে। আবার কিভাবে হইতে পারে? ধরো সিকিউর ক্ষেত্রে, সিকিউর ক্ষেত্রে বললো যে ধরো যে আই এডুকেশন কি করবে, আই এডুকেশন এখানে হচ্ছে কি, ধরো এইচএসসির বাচ্চাদের জন্য একজন নতুন টিচার আনতে চায়। সো নতুন টিচার
কি করলো, নিয়োগ দিল, নতুন টিচার নিয়োগ দিল। সো তাদের যেন বেস্ট ক্লাস দেয়, এই জন্য ওই টিচারের জন্য কি করলো, কিছু ধরো যে অন্যদের ক্লাস দেখার কথা বললো, নিজে নিজে প্র্যাকটিস করার কথা বললো, নিজেকে তৈরি করার সুযোগ দিল। দ্যাট মিনস কি, তাকে প্রশিক্ষণ দিল। ঠিক আছে, তাহলে বলবে যে এই যে নিজে প্র্যাকটিস করতেছে, তাহলে এটা হচ্ছে কি উৎপাদনজনিত কোন ধরনের খরচ, এটা কি হবে ভাই, এটা কি হবে, এটা হবে কি প্রশিক্ষণ ব্যয়। ওকে, মূল্যায়ন ব্যয় সেম ভাবে, যে কি করলো, যে ধরো আয়োজন একটা গার্মেন্টস প্রতিষ্ঠান, সো এখানে প্রোডাক্ট উৎপাদন হইতেছে, আয়োজন সিইও গিয়ে দেখতেছে কাজ ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, দ্যাট মিনস কি এটা পরিদর্শন। ওকে, এরপরে কি ধরো পরীক্ষণ ব্যয়, যে প্রোডাক্ট উৎপাদন হয়েছে এখন এটা টেস্ট করবে, চেক করবে, হ্যাঁ ল্যাব টেস্ট করলো, ধরো ফুড তৈরি করছে ল্যাব টেস্ট করতেছে বা যে কোনো টেস্ট করতেছে, দ্যাট মিনস পরীক্ষণ ব্যয়। সো এইভাবে তোমার সৃজনশীলের ক্ষেত্রে এইভাবে তোমাকে হিন্টস দেওয়া থাকবে। এবার আসো যে উৎপাদনজনিত খরচের আরো দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক। সো অভ্যন্তরীণ বিচ্যুতির ব্যয় বা ব্যর্থতার ব্যয় মানে কি, যে আমার কাজ করতে গিয়ে কি হইলো, যদি ক্ষতি হয়ে যায়, যেমন উৎপাদন ক্ষতি আর পুনঃকার্য ব্যয়। উৎপাদন ক্ষতি মানে কি, আমি পণ্য উৎপাদন করার সময় যদি আমার প্রোডাক্টটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ধরো আমি কি করছিলাম, ধরো আমি আমার বিল্ডিং এ ধরো আমার একটা গার্মেন্টস, কি হলো, এখানে আগুন লাগা সব প্রোডাক্ট নষ্ট হয়ে গেল, বা আমার কি হলো, যে আমি যে মেশিনে কাজ করতাম ওই মেশিন নষ্ট হয়ে আমার প্রোডাক্ট নষ্ট হয়ে গেল, মানে এটা আর কোনোভাবে ইউজেবল না। মানে কি, এইটা যদি উৎপাদন করার সময়, হ্যাঁ উৎপাদন করার সময় যদি প্রোডাক্ট কি হয়, পুরোপুরি ধ্বংস হয়ে যায়, পুরোপুরি নষ্ট, মানে কি এটার আর ব্যবহার করা যাবে না, হ্যাঁ ব্যবহার অযোগ্য, ব্যবহার অযোগ্য হয়ে যায়, তখন এটাকে বলে উৎপাদন ক্ষতি। আবার সেম ভাবে ধরো যে আমার অর্ধেক ধ্বংস হয়েছে, কি পুরোপুরি না হইয়া অর্ধেক বা আংশিক আংশিক নষ্ট, কি হলো আংশিক নষ্ট হয়েছে, তাহলে এই আংশিক নষ্টটাকে আবার এটাকে কি করা, পুরো রূপ দেওয়াতে, মানে এটা একটা ফাইনাল প্রোডাক্ট বানাইতে আমাকে কি করতে হবে, আবার কাজ করতে হবে। তো এই কাজ করতে আবার খরচ হবে না, এই খরচটাকে আমরা বলতেছি পুনঃ কার্য ব্যয়। মানে ধরো যে অর্ধেক ধ্বংস হয়েছে, সো বাকি অর্ধেক তো ঠিক আছে, তো আমার নতুন করে অর্ধেক অ্যাড করতে হবে, তো এইটার যে খরচটা, এটাকে আমরা বলতেছি কি পুনঃ কার্য ব্যয়। আর বাহ্যিক বিচ্যুতি বা ব্যর্থতার ব্যয় তো বুঝছোই, যে আমি পণ্য বিক্রি করার পরে, আরে কি উৎপাদন করে বিক্রি করার পরে যেই ঘটনার কারণে আমার দায় আসবে বা খরচ আসবে, সেটা হচ্ছে বাহ্যিক বিচ্যুতি ব্যয়। হ্যাঁ, যেমন ওয়ারেন্টি, নাকি আমি তোমাকে ফোন বিক্রি করে বলছি 3 মাসের ভিতর যদি কোনো সমস্যা হয় আমি ফ্রিতে পার্টস চেঞ্জ করে দিব বা যে কোনো কিছু। সো কি হবে, তোমার ধরো সমস্যা হয়ে গেছে কোনো কারণে, তুমি আসলে আমি তোমাকে কি করলাম, ওয়ারেন্টি অনুযায়ী ঠিকঠাক করে দিলাম, দ্যাট মিনস কি তুমি সুবিধা পাইতেছে, আমার কষ্ট হইতেছে। এরপরে মামলা ব্যয়, ওই যে বললাম যে ধরো আমি তোমার ফোন দিলাম, তুমি চার্জে দিয়ে ঘুমাইছো, ব্রাস্ট হয়ে মনে করো যে তোমার কান মান উড়ে গেছে, তুমি আমার নামে তো মামলা করে দিবা একটা, যে স্যামসাং এর ফোন বা আমি আইটেল বা আইফোন ইউজ করেছিলাম এরকম হয়েছে, সো লাগা মামলা, তো লাগাই দিলাম মামলায়। এখন আমার এই মামলা দৌড়ানোর জন্য যে খরচটা হবে সেটা হচ্ছে কি আমার বাহ্যিক বিচ্যুতি ব্যয়। ফাইন, এখান থেকে কিন্তু সিকিউ আসে, মোস্ট ইম্পর্টেন্ট। এই এতক্ষণ যেগুলো বলছি এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভালো করে কথা শুনো। এবার আসা মান নির্ধারণের বিবেচ্য বিষয়, যদিও এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট না। ওকে, দেখো আচ্ছা দেখো, মান নির্ধারণের ক্ষেত্রে আমরা কি কি বিষয় মাথায় রাখবো। ওকে, আচ্ছা দেখো কি রাখবো, বাজার মানে আমার মার্কেট, দ্যাট মিনস কাস্টমার্স, কাস্টমার কি চাচ্ছে না চাচ্ছে, তাদের চাহিদা, এগুলোর কথা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে কি জনশক্তি, হ্যাঁ যে আমার আসলে ধরো আমার এত পরিমাণে কাস্টমার ওদেরকে প্রোভাইড করার আমার ওই রকম সক্ষমতা আছে কিনা। এরপরে অর্থ, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কিনা, ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি বা আমি এটা করতে পারবো কিনা, কাঁচামাল সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি আছে কিনা ওই কাজ করার জন্য, এবং পদ্ধতি সিস্টেম আমার জানা আছে কিনা বা করতে পারবো কিনা, এটা কি এই পয়েন্টগুলো আমার থাকতে হবে। ওকে, এরপরে দেখো মান নির্ধারণের পদক্ষেপ। মান নির্ধারণের ক্ষেত্রে আমার কি করতে হবে ভাই, ক্রেতা মূল্যায়ন করতে হবে, যে ক্রেতারা কিভাবে দেখতেছে, ক্রেতারা কি চায় না চায়,
হ্যাঁ, এরপর কি সুযোগ সুবিধা মূল্যায়ন করতে হবে, হ্যাঁ, পরীক্ষামূলক মান নির্ধারণ, হ্যাঁ, যে কি আমি একটা মান মানে হুট করে সেট করে ফেলবো না, আমি পরীক্ষামূলকভাবে ধরো অল্প পরিমাণে আমি একটা মান নির্ধারণ করছি, এটা আমি কি করব অল্প পরিমাণে ধরো উৎপাদন করলাম, কইরা টেস্ট করলাম বা কাস্টমারদেরকে দিলাম, ওই যে কি বলে কোম্পানির প্রচারের জন্য দেয় না, বা রিভিউ নেওয়ার জন্য, যে ভাই ওই যে বিভিন্ন স্যুপ নতুন ফ্লেভারের স্যুপ আনলে বা কাপ নুডলস আনলে, ম্যাগি নুডলস কি করে ফ্রিতে দেয়, এরপর বলে ভাই টেস্ট কেমন হয়েছে, কি বিষয়াদি তোমার থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করে, এরপর তারা দেখে যে কোথায় চেঞ্জেস আনা দরকার বা কি করণীয়। ওকে, সো এটা হচ্ছে কি আমার এই পরীক্ষামূলক মান নির্ধারণ, নির্ধারিত মানের প্রচার, মানে আমি কোন মানটা সেট করছি এটা কি করতে হবে, মানুষকে জনকে জানাইতে হবে, গ্রহণযোগ্যতা নিরূপণ, হ্যাঁ, দেখতে হবে যে তারা এটা আসলে একসেপ্ট করতেছে কিনা, দেন চূড়ান্ত মান নির্ধারণ। ওকে, তাহলে এটা এটা তোমার খ নাম্বারের কোশ্চেনের জন্য আসতে পারে। সেটা কি মান নির্ধারণ পদক্ষেপ, এটা কি প্রত্যেকটা ধাপে ধাপে আসবে। প্রথমে ক্রেতা, যে তাদের চাহিদা নিরূপণ করা, এরপরে কি আমার অপরচুনিটি দেখা, আমি পারবো কিনা, আমার অল্প পরিমাণে উৎপাদন করা, পরীক্ষামূলকভাবে দেখা, হ্যাঁ, নির্ধারিত মানের প্রচার করা, গ্রহণযোগ্যতা নিরূপণ, চূড়ান্ত মান নির্ধারণ। সো এটা একটু তোমার লাগতে পারে, এমসিকিউ আসতে পারে যে মান নির্ধারণের পদক্ষেপ নিচের কোনটি। এবার সব মান নিয়ন্ত্রণের গুরুত্ব। ওকে, মান নিয়ন্ত্রণের গুরুত্ব, সো কেন মান নিয়ন্ত্রণ প্রয়োজন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। এরপরে জাস্ট পয়েন্টগুলো মনে রাখবা যে মান নিয়ন্ত্রণের গুরুত্ব হচ্ছে কি মান প্রতিষ্ঠা করার জন্য, উৎপাদন ব্যয় হ্রাস করার জন্য, বিচ্যুতির কারণ অনুসন্ধান করতে হবে, হ্যাঁ, কেন ভুল ত্রুটি হইতেছে, ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে হবে। এরপর হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ, মানে কিভাবে আমি আরো বেটার ওয়েতে মডার্ন টেকনোলজি ইউজ করতে পারি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য, ধারাবাহিক উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য, এরপর অপচয় কমানোর জন্য। মান নিয়ন্ত্রণ কেন দরকার, যে ভাই ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, আমি যে টার্গেট সেট করছি ওই অনুযায়ী হচ্ছে কিনা, হ্যাঁ, অপচয় কমাইতে হবে। এরপরে সংশোধনের ব্যবস্থা, ধরো কোনো ধরনের ভুল হইলে এটা কি করতে হবে, আমার সংশোধনের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে। ওকে, এই বেসিক জিনিসগুলো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না আসলে, বাট জেনে রাখবা আর কি, একবার পড়বা আর কি, এক দুইবার দেখবা, যখন পরীক্ষার আগের রাতে বেশি সময় নাই তখন আর এটা পড়া দরকার নেই, বা সময় যখন থাকবে তখন দেখবা। ওকে, দেখো এখানে কি আছে, নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশল। সো আমরা কিভাবে নিয়ন্ত্রণগুলো করবো, আমরা যে এতক্ষণ বলতেছি যে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ কিভাবে করব। তো পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কি না, হ্যাঁ, তা পর্যবেক্ষণ করা, এবং মানের সাথে বর্তমান কাজের কোনো অমিল লক্ষ্য করা গেলে তা সংশোধন ব্যবস্থা গ্রহণ করাকে আমরা মান নিয়ন্ত্রণ করি। মান নিয়ন্ত্রণের ডেফিনেশন তোমরা অবভিয়াসলি অলরেডি জানো, সো ওইভাবে বলার কিছু নাই। সো পদ্ধতিগুলোতে আমরা সরাসরি চলে যাব। ওকে, সো আমরা এখানে নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে ভাই আমরা কি দেখতেছি, 7টা পদ্ধতি আছে। হ্যাঁ, 7টা পদ্ধতি কি কি ভাই, বুঝলি কি, সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, জ্ঞান চার্ট, সংকটময় পথ পদ্ধতি, পার্ট। ওকে, সো তোমার এখানে প্রথমে এমসিকিউ আকারে কোশ্চেন আসতে পারে, এবং সৃজনশীল, হ্যাঁ, সৃজনশীল আসবে একদম বিস্তারিত, সৃজনশীল আমি পরের ইয়াতে দেখাইতেছি। তো এখানে এমসিকিউ আসতে পারে যে বলতে পারে নিচের কোনটি নিয়ন্ত্রণের কৌশল অথবা কৌশল নয়, হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, সো এগুলো একটু মনে রাখতে হবে, 7টা পয়েন্ট। ওকে, সো আমরা একটু দেখি যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ কি জিনিস। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ মানে লাইক ধরো আমি একটা মেশিন ব্যবহার করতেছি, সো আমার 25 সালে ধরো আমি এই মেশিন দিয়ে 1000 প্রোডাক্ট উৎপাদন করছি, এখন 26 সালে এসে দেখা গেল আমার 800 প্রোডাক্ট উৎপাদন হয়েছে, তাহলে কি কি হইলো, কাহিনীটা কি, 200 কমলো কেন? অথবা আমি টার্গেট সেট করছি প্রতি বছর 1000 করে হবে, আমার 1500 হয়ে গেল, কেন হইলে? এই যে বিচার বিশ্লেষণগুলো, এটা হচ্ছে কি সংখ্যাত্মক উপাত্ত, মানে পূর্বের সাথে কম্পেয়ার করা। যেখানে যদি দেখি যে পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে উপাত্ত বিশ্লেষণ বলে। এখন এই পয়েন্টগুলো তোমার ক অথবা খ নাম্বার কোশ্চেন আকারও আসতে পারে, যে সরাসরি বলতে পারে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ পদ্ধতি বলতে কি বুঝো বা কাকে বলে। আবার সিকিউতে আসতে পারে, তোমার সিনারিও দিতে পারে, হ্যাঁ, যে ধরো XYZ কোম্পানি গত বছর 500 প্রোডাক্ট উৎপাদন করছিল, এবছর হচ্ছে কি 700 করছে, হ্যাঁ, এখন এটা নিয়ে সে
কেন এটা এরকম হইলো বা কিভাবে সে উৎপাদন করলো এটা নিয়ে বিচার বিশ্লেষণ করতেছে। দ্যাট মিনস কি, এটা সংখ্যাতক উপাত্তক বিশ্লেষণ। ওকে, বলবে যে তাহলে জনাব রহিম মিয়া কি কাজ করতেছে। তো এখানে দেখো একটা এক্সাম্পল দিছে, ধরা যাক উৎপাদন ইউনিট সপ্তাহে 100 একক পণ্য উৎপাদিত হয়। নির্দিষ্ট সপ্তাহ শেষে একজন তত্ত্বাবধায়ক বা ঊর্ধ্বতন দেখলেন উৎপাদন ইউনিট 80 একক পণ্য উৎপাদিত হয়েছে। কম হওয়ার কারণ বের করে পরবর্তী সপ্তাহে সে কারণ দূর করার ব্যবস্থা নেওয়া। সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো যে কি করা, মানে আমার একটা স্ট্যান্ডার্ড আছে যে কি একটি উৎপাদন ইউনিটে সপ্তাহে এত একক পণ্য উৎপাদন হয়, এটা অ্যাভারেজে। সো কোনো কারণে যে কম হয় কেন হইলো বা বেশি হইলেও কারণটা বের করা, এটা হচ্ছে সংখ্যাতক উপাত্ত বিশ্লেষণ। এবার দেখো বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। সো এটা একটু একবার পড়ো, পড়লে তুমি বুঝতে পারবা যে কি জিনিস। ওকে, একবার একটু রিড আউট করো। এখানে কি বলতেছে, ভিতরের বা বাইরের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে বিশেষ প্রতিবেদন বলে। আচ্ছা, তো দেখো এখানে কি বলতেছে, এখানে বলছি প্রতিবেদন, তোমরা 9-10 ব্যাকরণ পড়ছিল না, ব্যাকরণ প্রতিবেদন লেখা লাগতো না, বা তুমি দেখো না পত্রিকাতে যে কি নিচে নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন। তো প্রতিবেদন মানে কি, একটা ঘটনার বিস্তারিত উল্লেখ, যে একটা ঘটনা, লাইক আমরা বলছিলাম না প্রতিবেদনে কি পড়তাম, যে আমার কি হলো আমার কলেজে বা স্কুলে 21শে ফেব্রুয়ারির উপলক্ষে, অনুষ্ঠান উপলক্ষে একটা প্রতিবেদন, বা প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে একটা প্রতিবেদন। সো ওখানে কি থাকতো, যে কখন প্রধান অতিথি আসছে, কখন শুরু হয়েছে, কি কি প্রোগ্রাম হয়েছে, কখন কি শেষ হয়েছে, কিভাবে কে কি পাইছে না পাইছে, সব বিস্তারিত লেখা থাকতো। সো এই প্রতিবেদনের এখানে কি থাকবে, তোমার ওই ঘটনাবলী উল্লেখ থাকবে তোমার যে কোনো প্রজেক্টের। সো এখানে কি কি হয়েছে না হয়েছে, দেন এইটা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, তো এখানে দেখো বলছে ভিতরের বা বাইরের কোনো ব্যক্তিবর্গের দ্বারা কোনো বিষয় প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হইলে। তো নিয়মিত তথ্য উপাত্ত সকল ক্ষেত্রে বিশ্লেষণ করা সম্ভব হয় না। এছাড়াও বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের জন্য অনেক সময় জরুরি ব্যবস্থা হিসেবে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণের প্রয়োজন পড়ে, যেমন কর্মীদের কর্মস্থল পরিত্যাগের হার ও এর কারণ নির্ধারণ এবং ব্যবস্থা গ্রহণের জন্য এর প্রতিবেদন বিশ্লেষণ। তো বিশেষ ঘটনার ক্ষেত্রে যে একটা প্রতিবেদন তৈরি করা, যে কেন এই ঘটনা ঘটতেছে বারবার। ওকে, আচ্ছা এবার আসে ব্যক্তিগত পর্যবেক্ষণ। সো ব্যক্তিগত পর্যবেক্ষণ মানে বুঝতেছে যে ব্যক্তি আকারে ঘুরে ঘুরে সবকিছু দেখভাল করবে। তো নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্তৃক অধস্তনদের কাজ প্রতিবেদন বা হিসাবপত্রাদি দেখাকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে। প্রতিষ্ঠানের এমডি কারখানা পরিদর্শনে গেলেন, উৎপাদন কার্য ঘুরে দেখলেন, কারখানা কর্মপরিবেশ সম্বন্ধে ধারণা নিলেন ও পরামর্শ প্রদান করলেন। সো এটা হচ্ছে ব্যক্তি আকার। ওই যে বলছিলাম যে ধরো সিইও হচ্ছে কি ঘুরে দেখলো যে ঠিকঠাকভাবে হচ্ছে কি হচ্ছে না। দেন আসো অভ্যন্তরীণ নিরীক্ষা। ওকে, তো অভ্যন্তরীণ নিরীক্ষা মানে কি, লাইক আমার নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে যে আমি পরীক্ষা নিরীক্ষা যদি করি, দেখো প্রতিষ্ঠানের হিসাবপত্রাদি নিরীক্ষা, ত্রুটি নির্ধারণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলি। মানে এগুলো সাধারণত বড় বড় কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে, যে তারা নিজেরা কি করে সবকিছু চেক করে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাদের ওইরকম এমপ্লয়ি থাকে। ছোট ছোট প্রতিষ্ঠান এগুলো পারে না। ওকে, তো দেখো এখানে এটা বলছে বৃহদায়তন প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম দূরীকরণে এরূপ নিয়ন্ত্রণ কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উৎপাদন বিভাগের কার্যাবলী সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা, তা উৎপাদিত পণ্যের মান ঠিক আছে কিনা তা দেখার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে নিরীক্ষা কমিটি গঠন করে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে সাধারণত। ওকে, তো এটা মানে বুঝতে পারছো, মানে আমার প্রতিষ্ঠানের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, আমার প্রতিষ্ঠানের যারা সিনিয়র অফিসার আছে তাদেরকে দিয়ে আমি যেন লোয়ার লেভেলের যেন ফাঁকিবাজি করতে না পারে। এবার সে জ্ঞান চার্ট। সো জ্ঞান চার্ট নিয়ে তোমার কোশ্চেন আসে যে জ্ঞান চার্ট কি। ওকে, দেখো জ্ঞান চার্ট কি ভাই, দেখো জ্ঞান চার্ট কার, জ্ঞান চার্টের জনককে, এটা কিন্তু এমসিকিউতে আসে। সো জ্ঞান চার্ট হচ্ছে হেনরি এল গ্যান্টের। সো দেখো এখানে বলছে কি এফডব্লিউ টেইলর এর সহকর্মী ও অনুসারী এইচ.এল. গ্যান্ট এরূপ চার্ট বা নকশার উদ্ভাবক। তারপরে কি হেনরি এল গ্যান্ট হচ্ছে কি এই জ্ঞান চার্টের উদ্ভাবক। তিনি সময় নিরীক্ষার আওতায় প্রতিটা কাজের জন্য কতটা সময়ের প্রয়োজন
কি ভাই, জাস্ট পয়েন্টটা বুঝিও গ্যান চার্ট কি। প্রতিটা কাজের জন্য কতটা সময়ের প্রয়োজন, কতটা সময়ের প্রয়োজন এবং তা কখন শুরু হয়ে কখন শেষ হবে, কখন শুরু হয়ে কখন শেষ হবে, হ্যাঁ, তার রেখাচিত্র উপস্থাপন করে। ওকে, ক্লিয়ার? দ্যাট মিনস কি ভাই, যে ধরো আমার প্রতিষ্ঠানে কি থাকে, একাধিক কাজ থাকে না, এবং একটা কাজ, হ্যাঁ, ধরো একাধিক কাজ একসাথে শুরু হইলো বা কখনো আগে পরে হইতে পারে, হ্যাঁ। সো কোন কাজটা কখন শুরু হয়েছে কখন শেষ হবে এইটা কি রেখাচিত্রের মাধ্যমে যখন আমরা দেখাই তখন এটাকে আমরা বলি কি জ্ঞান চার্ট। এতে কোন কাজগুলো চলছে, কোন কাজ কখন শুরু হয়েছে এবং কখন কোন কাজ শেষ হবে তা বোঝা যায়। এখন বাস্তবায়ন কার্যের শুরু ও শেষ সময় রেখাচিত্রে ভিন্ন ভিন্ন রঙের কালিতে উপস্থাপন করলে সহজেই ঊর্ধ্বতন প্রতিটা কাজ বাস্তবায়নের অবস্থা বুঝতে পারেন। এতে কোন কাজ ঠিক সময়ে হয়নি তাও সহজে বোঝা যায় এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণের ব্যবস্থা আরোপ করা সম্ভব হয়। দ্যাট মিনস ওই যে কাজের বিস্তারিত তথ্য রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, কোনটা কখন শুরু হয়েছে, কখন শেষ হওয়ার কথা এবং কখন শেষ হয়েছে, এগুলা দেখা। যদি কোনোটা শেষ না হয় তাহলে করণীয় কি, এগুলা ফাইন্ড আউট করে। এবার আসে সংকটময় পথ পদ্ধতি। তো সংকটময় পথ পদ্ধতি কি জিনিস ভাই, যে কোনো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত মোটা কালিতে একটা কাজ আরেকটার সাথে সংযোগ স্থাপন করলে যে পথের সৃষ্টি হয় তাকে সংকটময় পথ বলে। মানে কি, যে লাইক এখানে একাধিক কাজ কি হইতেছে একসাথে পরিচালিত হচ্ছে, হ্যাঁ, এবং কি বলছে দেখো কোন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি মোটা কালিতেই একটা কাজ আরেকটা কাজের সাথে সংযোগ স্থাপন করে তাহলে সংকটময় পথ। এই পদ্ধতিতে কাজগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে কাজটি শুরু ও শেষ সব মিলিয়ে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। এভাবে সাজানোর পর যে সকল কাজে অধিক সময় ব্যয় হবে বা অধিক সময় ধরে করতে হবে সেগুলোকে মোটা কালিতে দাগিয়ে চিত্র উপস্থাপন করা হয়। দ্যাট মিনস এখানে একাধিক কাজ চলতে থাকে এবং কোনো কাজ যদি একসাথে একত্রিত হয়ে যায়, দ্যাট মিনস কি একই টাইম ফ্রেমে চলতে থাকে বা প্রয়োজন হয়, তখন এখানে মানে ভিন্ন ভিন্ন কালার বা কালিতে মোটা দাগ দিয়ে বোঝানো হয় যে এইটা কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট এবং এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক দিন ধরে এই কাজটা চলবে। ওকে, ক্লিয়ার? তো একটু আবার পড়ো তাহলে বুঝবা, তোমার কাছে এটা একটু জটিল মনে হইতে পারে। কোনো কাজে শুরু থেকে শেষ পর্যন্ত মোটা কালিতে একটা কাজ আরেকটার সাথে সংযোগ স্থাপন করলে যে পথের সৃষ্টি হয় তাকে সংকটময় পথ বলে। এই পদ্ধতিতে কাজগুলোকে কি করা হয়, ক্রম অনুসারে সাজিয়ে কাজটি শুরু ও শেষ সব মিলিয়ে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। ভাই কখন শেষ হবে এটার একটা মানে অ্যাপ্রক্সিমেট টাইম, মানে অ্যাকুরেট কিছু না যে মানে এটা তো আমরা ধরো আমি বলতেছি যে আমাদের সিলেবাস কবে শেষ হবে, আমরা বলতেছি যে ধরো এটা এপ্রিলের দিকে শেষ হবে, সাপোজ বললাম এপ্রিলে শেষ হইতে পারে। সো দ্যাট মিনস কি এটা হইতে পারে, হ্যাঁ, তোমাকে বললাম। এখন এর ভিতরে আমি বললাম যে অ্যাকাউন্টিং ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা থিওরি সাবজেক্ট যেগুলো আছে ম্যানেজমেন্ট মার্কেটিং আছে ওরা নিজেরা পড়লেও বুঝবে, অ্যাকাউন্টিং বুঝবে না, ইংরেজি বুঝবে না। তো এই সাবজেক্টের ক্লাসগুলো আমরা আগে শেষ করাইতে হবে যেন পরীক্ষা যদি চলে আসে, হ্যাঁ, কোনো কারণে তারা যেন এগুলোর আগায় গেলে ওইটা নিজেরাও কাভার করতে হবে। সো এই কাজগুলোর মধ্যে আমি যখন মোটা দাগে আইডেন্টিফাই করে দিই যে এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টিংটাকে একটু মোটা দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, এরপরে ধরো ইংরেজি থেকে একটু মোটা দাগ দিয়ে দিলাম, দ্যাট মিনস কি এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটাতে ভালো নজর দিও, এটা একটু বেশি সময় লাগবে, এটাকে একটু ভালোভাবে গুরুত্ব দিও। ওকে, সো এটাই বলছে আর কি। সো যে সকল কাজে অধিক সময় ব্যয় হবে বা অধিক সময় ধরে কাজটি সম্পাদিত হবে সেগুলোকে মোটা কালিতে দাগিয়ে চিত্র উপস্থাপন করা হয়। ক্লিয়ার? এবার সব পার্ট। ওকে, পার্ট কি বলছে, পার্টের পূর্ণরূপটা দেখিও এমসিকিউতে আসে, এটা অ্যাডমিশনও আসে, তোমার এইচএসসিতেও আসে পার্টের পূর্ণরূপ। ওকে, কি প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, যে পদ্ধতিতে, তাহলে এটা ডেফিনেশন তোমার আসতে পারে যে পার্ট কাকে বলে, হ্যাঁ, এটা ক খ কোশ্চেন আসতে পারে, আবার আসতে পারে সৃজনশীলের আর কি সিনারিও দিয়ে, হ্যাঁ, বলছে যে পদ্ধতিতে প্রতিষ্ঠানে কোন কাজ, হ্যাঁ, কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার নির্দিষ্টপূর্বক গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিরামহীনভাবে সম্পাদিত হবে তা মোটা রেখার দ্বারা সংযুক্ত করে সংকটময় পথ
নির্দেশপূর্বক ওই কার্য সম্বন্ধে অধিক সতর্কতা অবলম্বন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে পায়ট বলে। মানে কি, তুমি একটু আগে যে সংকটময় পদ দেখছো, এখানে যে মোটা কালিতে কি হয়েছে, এগুলা কানেক্টেড হয়ে গেছে, এটাকে তুমি আইডেন্টিফাই করবা। হ্যাঁ, দেখো কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার নির্দিষ্ট পূর্বক গুরুত্বপূর্ণ যে কাজগুলো, মানে একাধিক কাজ চলতে থাকে, এর ভিতর গুরুত্বপূর্ণ কাজগুলা কোনগুলা কন্টিনিউয়াসলি চলতে থাকতেই হবে, এটা থামাথামি নাই। হ্যাঁ, লাইক ধরো আমি বললাম যে ভাই আমার অ্যাকাউন্টিং এ ভাই 50টা ক্লাস, এটা আমার রেগুলার দিতেই হবে, কারণ অ্যাকাউন্টিং ওরা দুর্বল এবং এখানে বেশি ক্লাস। হ্যাঁ, সো আমার এটা চলতেই থাকবে। দ্যাট মিনস কি এটাকে আমি আলাদা গুরুত্ব দিতেছি। ওকে, সো বিরামহীনভাবে সম্পাদিত তা মোটা রেখার দ্বারা সংযুক্ত করে কি ওই কাজ সম্পাদনে যদি আমি অধিক সতর্কতা অবলম্বন করি। সো আমি তো আমার ক্লাস সার্ভিস দিয়ে বুঝেছি, প্রোডাক্টের ক্ষেত্রে এরকম মানে সিরিয়াস কোনো প্রোডাক্ট থাকলে, ঝুঁকিপূর্ণ কোনো প্রোডাক্ট থাকলে ওরা ওইটাকে মিন করে আর কি, বুঝছো। সংকটময় পথ হলো কি মোটা দাগের আওতায় প্রদর্শিত কার্যসমূহ যেখানে ভুল হলে বা বিচ্ছিন্ন ঘটলে সামগ্রিক কাজের উপর অধিক নেতিবাচক প্রভাব পড়বে। এই কারণে ঊর্ধ্বতনগণ কি করে কার্য চলাকালে এই বিষয়গুলো অধিক দৃষ্টি নিবন্ধন রাখেন এবং বিচ্যুতি ঘটলে তা দ্রুত সমাধানের চেষ্টা করে। লাইক কি, ধরো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে মেনলি ইন্টারনেট ভিত্তিক। সো আমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল জিনিসটা কি, ইন্টারনেট সরবরাহ যেন অসুবিধা না হয়। হ্যাঁ, তো ইন্টারনেটের জিনিসগুলা কানেকশনগুলো যেন ঠিকঠাক ভাবে থাকে, কারণ এইটা সমস্যা হলে কি হবে, আমাদের পুরা এই প্রতিষ্ঠান কোলাপস করবে। যদি লাইক ধরো বলে যে আজকে থেকে ইন্টারনেট বলতে কিছু থাকবে না, কেউ কারোর সাথে কি করতে পারবে না, অনলাইনে কানেক্টেড থাকতে পারবে না, ফেসবুক থাকবে না। একবার মনে ওই যে জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউন করে দিয়েছিল না, তখন কি হয়েছে, ব্যাপক বিপদে পড়ছি না আমরা। সো বিষয়টা হচ্ছে এরকম। সো আমার এরকম কিছু কাজ আছে, ক্রিটিক্যাল কাজ আছে, হ্যাঁ, যেটা হইলে কি হইতে পারে, আমার পুরো কাজ, অন্যান্য কাজ কি হইতে পারে, ড্যামেজ হইতে পারে। ওকে, তো ওই কাজগুলোকে স্পেশাল নজর দিয়ে দেখা। সো যে কোনো কারখানা বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এরকম কিছু জিনিস আছে যে একটা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, লাইক ধরো আমার একটা গাড়ির ক্ষেত্রে আমাকে ইঞ্জিনটাতে সব থেকে বেশি দিতে হবে, কারণ ইঞ্জিন নষ্ট থাকলে তো ভাই আমার গাড়িই চলবে না, যতই আমি সুন্দর করে বানাই, তাই না। মান নিশ্চিতকরণের ধারণা। ওকে, মান নিশ্চিতকরণ কি, মান নিশ্চিতকরণ হচ্ছে কি বলতো, মানে আমি যে মানের কথা বলছি তোমাকে, যেটা আমি প্রচার করছি ওইটা মাইনা চলা, প্রচারিত মানকে আমি যেন কি করতে পারি, তোমাদেরকে প্রোভাইড করতে পারি। এখানে বলছে মান নিশ্চিতকরণ হচ্ছে নীতি পদ্ধতি বা দিক নির্দেশনা পদ্ধতি যা পণ্যের নির্দিষ্ট করে এবং উক্ত মান বজায় রাখার ব্যবস্থা করে। মান নিশ্চিতকরণ কোনো একক কাজ নয়, এটা হচ্ছে কি মানে অনেকগুলো কাজের সমন্বিত বিষয়। যেমন মান নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে কি কাঁচামালের মান ব্যবস্থাপনা, পণ্য সংযোজন, উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য মান ব্যবস্থাপনা, উৎপাদন পরিদর্শন, নমুনা সংগ্রহ, মানে সামগ্রিক কাজ, মানে আমরা যা কিছু করি আর কি, যা কিছু করি এই সবটাই হচ্ছে কি মান নিশ্চিত করা। মানে আমি মান নির্ধারণ করলাম, এটা প্রচার করলাম, এবং এই মান বজায় রাখার জন্য যা যা অ্যাক্টিভিটিস করবো, আমি ডিজাইন করব, কাঁচামাল সংগ্রহ করব, কাস্টমারদের কাছে পৌঁছায় দিব, এই সামগ্রিক কাজটাকে আমরা কি বলবো, এটাকে বলবো কি ভাই, এটাকে বলবো আমরা মান নিশ্চিতকরণ। ওকে, তো এটা দিয়ে তোমার কোশ্চেন আসতে পারে ক অথবা খতে। ওকে, এবার আমরা দেখব মান নিশ্চিতকরণে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান হ্যাঁ কাজ করে। একটা প্রতিষ্ঠান, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি বিএসটিআই। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। সো এটা কখন তৈরি হয়েছে, তৎকালীন পাকিস্তান সরকার দেশীয় পণ্য সামগ্রীর মান রক্ষার জন্য 1956 সালে ঢাকায় সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা করে। পরবর্তীতে এত সালে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়ে স্বাধীনতার পর 71 সালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন নাম ধারণ করা হয়। অতঃপর 1985 সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ নং 37 বলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নাম দিয়ে কর্পোরেট বডিতে রূপান্তর করা হয়। তাহলে এর আগের আলাপগুলা আমার খুব বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ হ্যাঁ খুব বেশি ইম্পর্টেন্ট না, মেনলি এতটুকু ইয়া করবা যে কবে থেকে এটা হচ্ছে কি কর্পোরেট বডি হিসেবে কাজ করা শুরু করছে, 85 সাল থেকে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং নাম দেয়া। ওর কাজটাকে বেসিক্যালি পণ্যের মান দেখা আর কি, হ্যাঁ। তো কাজটাকে দেখি, এই প্রতিষ্ঠানটি দেশীয় উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার ধরে রাখার জন্য বর্তমানে কাজ করে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে মেইন কাজ।
তাছাড়া অদ্যাবধি এই প্রতিষ্ঠানটি দেশীয় উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ ও পরীক্ষাকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও চলছে। বাংলাদেশ এটি একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান, এমসিকিউতে আসতে পারে, বাংলাদেশে একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান কোনটা? এ প্রতিষ্ঠান দেশে উৎপাদিত যে কোনো পণ্য, পদ্ধতি বা সেবার মান নির্ধারণ করে থাকে। 1989 সালে স্পেশাল রেগুলেটরি অর্ডারের আওতায় সরকারি অনুমোদনের পর কোনো পণ্যের বিএসটিআর অনুমোদন ও পণ্যে বিএসটি সিল প্রদান করা বাধ্যতামূলক করা হয়। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কোনটা বলতেছি, এই যেটা 1989 সালে কি করা হয়? স্পেশাল রেগুলেটরি অর্ডারের মাধ্যমে মানে কি করা হয়েছে, বিএসটি যে কোনো পণ্য অনুমোদনের ক্ষেত্রে হ্যাঁ কি করতে হবে, বিএসটিআই এর সিল থাকতে হবে, নাইলে এই পণ্য হচ্ছে কি করতে পারবে না, সেল দিতে পারবে না বাংলাদেশের মার্কেটে। আচ্ছা, বিএসটি এর উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য কি এটা তুমি একটু জানা রাখবা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ধরো ক খতে আসতে পারে কোশ্চেন। কি? পণ্যদ্রব্য প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত নির্ধারিত মান তৈরি করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল মানের ব্যবহার নিশ্চিত করা, শিল্প ও বাণিজ্যে প্রমিতকরণ ও মান নিয়ন্ত্রণের কাজ করা, পণ্যের মান উন্নয়নে উৎপাদক ও ব্যবহারকারীদের প্রয়োগের মধ্যে কি সংযোগ স্থাপন করা। মানে কি, যে যারা ব্যবহারকারী তাদের দিক চিন্তা করা এবং যারা উৎপাদনকারী দুইজনের দিকে চিন্তা করে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া। পণ্যদ্রব্য প্রক্রিয়াকরণে প্রয়োজন মানচিহ্ন নিবন্ধনের ব্যবস্থা করা। হ্যাঁ, মানে ব্র্যান্ড আর কি, যেটার মাধ্যমে আমরা চিনতে পারি যে এটাই প্রোডাক্ট, ওটা ওই প্রোডাক্ট। লাইক ধরো আই এডুকেশনের ক্ষেত্রে কি, আই এডুকেশন এভাবে লেখা থাকবে, মাথায় একটা হেড থাকবে আয়ের, দ্যাট মিনস এটাই হচ্ছে কি আমাদের ট্রেডমার্ক বা ব্র্যান্ড সাইন। ওকে, সো এটা একটু তুমি ধরো খ নাম্বারের ক্ষেত্রে আসতে পারে, খ নাম্বারের কোশ্চেন হিসেবে দেখতে পারো। কার্যাবলী কি কি করে? ওই তো মোটামুটি ওগুলোই আর কি, যে দেশের অভ্যন্তরে আন্তর্জাতিকভাবে কাঁচামাল, পণ্য, কাঠামো, সেবার মান, আকার আকৃতি নির্ধারণ এবং জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা ঠিক করে দেয়। পণ্যের দৈর্ঘ্য, ওজন, পরিমাণ ইত্যাদি বিষয়ে মান ঠিক করা এবং সরকারের কাছে এই বিষয়ে সুপারিশ করা। ওকে, এরপর হচ্ছে পণ্যের মান উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, শিল্প বাণিজ্যের ক্ষেত্রে সহযোগীকরণ, পণ্য উৎপাদন প্রক্রিয়া কার্যক্রম পরিদর্শন, মানে ঠিকঠাক কাজ হচ্ছে কি হচ্ছে না। ওই যে বিভিন্ন সময় দেখো না, ওই যে খাদ্য অধিদপ্তর থেকে লোকজন যায় বিএসটি সাইন আছে কিনা দেখে। হ্যাঁ, সো বিএসটি এর নিজস্ব এরকম কিছু কার্যক্রম আছে, ভোক্তা অধিদপ্তর আর কি। এরপর স্থানীয় ভোক্তা, আমদানিকারক বা রপ্তানিকারকদের জন্য পণ্য, কাঁচামাল এবং সেবার মান সম্পর্কে সনদ প্রদান। হ্যাঁ, মানে মান সনদ দিলে কি হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। একটা প্রোডাক্টের গায়ে যখন বিএসটি এর সাইন থাকে, এটাকে আমরা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একবার মনে আছে রাফসানদার ছোট ভাইয়ের ওই যে ব্লু আছে না, ওই যে এনার্জি ড্রিঙ্ক, এটাকে ব্যান করে দিয়েছিল যেহেতু সে বিএসটিআই এর সাইন নেয় নাই। কাঁচামাল, পণ্য, কার্যাবলীর মান এবং কার্য প্রক্রিয়ার মান উন্নয়নের জন্য উৎপাদক ও ভোক্তাদের মান সম্পর্কে কি করে, মানে সম্পর্ক উন্নয়ন ঘটায় আর কি। সামগ্রিকভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনস কর্তৃক নির্ধারিত পণ্য কার্যনীতি সম্পর্কে, পণ্য মান ও কার্যনীতি সম্পর্কে নির্ধারিত পণ্যসমূহের বাস্তবায়ন এবং প্রচার, মানে কি ধরনের পণ্যের ক্ষেত্রে কি ধরনের মান ব্যবহার করতে হবে এটা তারা প্রসার করে মানুষজনকে বুঝায় আর কি। বাংলাদেশ সরকার অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক নির্ধারিত পণ্য মান পরীক্ষাকরণ, গ্রহণ এবং পরিচিতকরণ, মানে ধরো আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে একটা মান সেট করে দিয়েছে যে এই জিনিসটা হইতে হলে এরকম হইতে হবে। সো বিএসটিআই তখন এটা নিশ্চিত করার চেষ্টা করে। ওকে, আই গেস বুঝছো। এরপর কি, এ দেশের পণ্যের মান নির্দেশ করে এমন পণ্যের উপর মানচিহ্ন দেওয়া থাকে, ওই যে বিএসটিআই এর এরকম একটা সাইন থাকে না, এটা। এবার পূর্বে প্রদত্ত মানচিহ্ন নবায়ন, সাময়িক বাতিল ও স্থায়ী বাতিলকরণ, মানে তার কাজগুলো একটু দেখবা, একটু সাম আপ করবা। সবগুলো হুবহু মনে থাকবে না, বাট মোটামুটি একটু মনে রাখবা আর কি, কি কি কাজ করে, তাহলে লিখতে ইজি হবে আর কি। মানে লাইক তোমাকে ধরো একটা সার্টিফিকেট দিছে, এরপরে ধরো কোনো কারণে ভেজাল ধরা পড়ছে, এটা তোমার সার্টিফিকেট বাতিল করতে পারে তারা চাইলেই। ওকে, এটাই বুঝছে। এরপরে কি, বিএসটিআই কর্তৃক প্রদত্ত মানচিহ্ন সম্বলিত পণ্য উৎপাদনের স্থান পরিদর্শন, নমুনা সংগ্রহ, পরীক্ষণ,
এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। বেস্টের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করে এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা প্রদান করে। ওকে, এগুলো বেসিক কাজ, এটা একটু রিড আউট করবে আর কি, এটা তো বোঝানোর কিছু নাই। এদের সমস্যা কি, এই সমস্যাগুলো একটু দেখবা। মূলধনের অভাব, খুব বেশি টাকা পয়সা নাই, চাইলেও অনেক যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি কিনতে পারে না, ভালোভাবে টেস্ট করতে পারে না, জনবল নাই যে সব জায়গায় তদারকি করবে, আধুনিক প্রযুক্তি নাই, রাজনৈতিক হস্তক্ষেপ, মানে ধরো কোনো এক ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তির বন্ধু ভাই বা তার নিজেরই প্রতিষ্ঠান কি করবে, সে মান মেনটেন করতেছে না কিন্তু তার সনদ দেওয়া লাগতেছে। ব্যবসায়ী শ্রেণীর অবাঞ্ছিত হস্তক্ষেপ, দুর্নীতি, স্বজনপ্রীতি, দক্ষ কর্মী অনুপস্থিতি, বাস্তবসম্মত সিদ্ধান্ত অনুপস্থিতি, জন আস্থার অভাব, মানুষজন বিশ্বাস করে না যে আসলে এরা যে কাজ করে করে না, কারণ খুব বেশি মানে কি করে হস্তক্ষেপ হয়। ওকে, আচ্ছা, এবার দেখো মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থা কি কি করে। আন্তর্জাতিক বলতে তুমি বেসিক্যালি বুঝতে পারতেছো যে দেশের অভ্যন্তরে দেশি প্রতিষ্ঠানগুলো কাজ করে। এই যে আন্তর্জাতিক সংস্থা কি আছে, আইএসও আছে। হ্যাঁ, আমি জাস্ট একটু পড়ি। সাধারণত দেশের অভ্যন্তরে বিক্রয়ের জন্য স্বদেশীয় মানদণ্ড অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন করা হয়, কিন্তু বর্তমান সময়ে বিশ্ব হচ্ছে গ্লোবাল মার্কেটে পরিণত হয়েছে, মানে কি সবাই সবার কাস্টমার। সো আন্তর্জাতিক মার্কেটের কথা চিন্তা করা লাগে। সো ওইটার ক্ষেত্রে কি হবে, সবার, কারণ এক এক দেশের মানুষ এক এক রকম টেস্ট। সো এটার জন্য কি করতে হবে, সবাই একটা কমন স্ট্যান্ডার্ডে আইসা ফলো করতে হবে, যেন সবাই এই স্ট্যান্ডার্ড ফলো করলে সবাই ব্যবহার করতে পারবে এরকম। সেটা বলছে। হ্যাঁ, যে দেখো কিন্তু বর্তমান সময়ে পণ্য বা সেবার বাজার একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে মুক্তবাজার অর্থনীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের কারণে পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানের হওয়া উচিত। পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানের না হলে আন্তর্জাতিক বাজারে তা বিক্রয় করা কঠিন হয়ে পড়ে, কারণ এক দেশের নির্ধারিত মান অন্য দেশের ক্রেতারা ওইভাবে নিতে পারে না। সো এটার ক্ষেত্রে হচ্ছে 1947 সালে, এই সালটা মনে রাখবা, আইএসও গঠিত হয়। উদ্ভূত পড়েছে আইএসও হচ্ছে কি একসেট মানদণ্ড উদ্ভাবন করে, যার নাম হচ্ছে আইএসও 9000। এই মানদণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তাছাড়া পরিবেশ সম্পর্কিত একটা মানদণ্ড আছে যেটাকে আমরা আইএসও 14000 বলি। সো তুমি তোমার এমসিকিউতে আসতে পারে পরিবেশ বিষয়ক মানদণ্ড কোনটা, আইএসও 14000। এই পয়েন্টগুলো মনে রাখবা। 1947। এবার দেখো আইএসওর ভূমিকা কি। হ্যাঁ, আইএসওর ভূমিকা আমরা বললাম কি, সে আইএসও 9000 নামে একটা মান সনদ তৈরি করছে। তো এই আইএসও 9000 কি করে, হ্যাঁ এটা একটু দেখবা। ওকে, বলছে আইএসও মান সনদে কি 9000 আইএসও 9000 হচ্ছে এক সেট মানদণ্ড যার ভিত্তিতে প্রতিষ্ঠান পণ্য বা সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করে। এটি কর্মসূচির একটি সনদ যা এর বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম, মানে কিভাবে উৎপাদন কার্যক্রম পরীক্ষা করে প্রদান করে, যে কিভাবে উৎপাদিত হইতেছে, পরিবেশ মানে ঠিকঠাক পদ্ধতি ফলো করতেছে কিনা, কোনো ইস্যুজ আছে কিনা। হ্যাঁ, আর এই সনদ পাওয়ার জন্য কিছু শর্ত মানতে হয়। দেখো আইএসও 9000 হচ্ছে একসেট মানদণ্ড যার ভিত্তিতে প্রতিষ্ঠান পণ্য সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করে। আইএসও হচ্ছে কি, আইএসও 9000 হচ্ছে 5টি সনদ দ্বারা গঠিত। এগুলা কি 9000, 9001, 2, 3 এবং 4 পর্যন্ত আর কি, বুঝছো, 5টা। সনদ প্রাপ্তির পর আইএসও 9000 হিসেবে প্রতিষ্ঠানটির নাম তালিকাভুক্ত হবে। কোন প্রতিষ্ঠান যদি 9000 হিসেবে তালিকাভুক্ত হয় তাহলে ক্রেতারা এর মান সম্পর্কে কি থাকবে, নিশ্চিন্ত থাকবে যে ভাই আইএসও সনদ দিছে, দ্যাট মিনস ফাইন। হ্যাঁ, লাইক ধরো আমাদের দেশে কি হয় যে বুয়েটের স্টুডেন্ট, মানে তার সে বুয়েট থেকে পড়াশোনা করছে, সো চাকরির ক্ষেত্রে তার জন্য সহজ হয়। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সো চাকরির ক্ষেত্রে কি করে, যে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট পাইছে, দ্যাট মিনস সে মোটামুটি কোয়ালিফাইড, একে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। সো মানে এটাই বলতেছে আর কি, বুঝছো। কোনো পণ্যের মানে সুনির্দিষ্ট নয়, বরং ক্রেতা যা দাবি করে সেটাই পণ্যের মান। উৎপাদককে তাই সবসময় ক্রেতার আকাঙ্ক্ষাকে ফলো করতে হয় আর কি। সো এগুলা ভাই একটু রিড আউট করলে বুঝবে, এখানে বোঝানোর কিছু নাই। ওকে, সো আইএসও 9000 হচ্ছে একটি পরিপ্রেক্ষিত দলিল, ওভারভিউ ডকুমেন্ট, যা অপরাধের মানদণ্ডকে অপর মানদণ্ডকে নির্বাচনের জন্য নির্দেশনা প্রদান করে। তাহলে 9001 কি, এটা কি মান সংক্রান্ত 20টি দিকের উপর দৃষ্টিপাত করে। এই দিকগুলো হচ্ছে কি ডিজাইন, পণ্য উৎপাদন, স্থাপন, সেবা, পণ্য এসব যে বিষয়গুলো যুক্ত থাকে তা হচ্ছে, আচ্ছা পণ্যের ক্ষেত্রে এগুলো, আর সেবার ক্ষেত্রে হচ্ছে ব্যবস্থাপনা, দায়িত্ব, মান ব্যবস্থাপনা, দলিলপত্র, পণ্য ডিজাইন, পরিদর্শন, প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি। মানে এই বিষয়গুলোর উপর ডিসিশন নিয়ে 9001 প্রদান করা হয়।
ওকে, তো এগুলো রিড আউট করবা, খুব এখানে মানে ওইভাবে পড়ানোর কিছু নাই, এরপরও পড়াচ্ছি, মানে তোমরা যেন তাও কোনো প্রবলেমের সম্মুখীন না হও। আর 9002-তে কি করছে ভাই, 9002 হচ্ছে মূলত ওয়ানের মতোই, যে সকল কোম্পানি ডিজাইন কাজের সাথে যুক্ত তাদের ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করে যে সকল কোম্পানির জন্য এই মানদণ্ড প্রয়োজন। ওকে, মানে যারা ডিজাইন সংক্রান্ত কাজ করে, ডিজাইনটা কিরকম হবে, মানুষের ব্যবহার উপযোগী, হ্যান্ডি, এগুলো আর কি, কতটুকু ওজন হবে। আর 9003 হচ্ছে পরিধির দিক দিয়ে খুবই সীমিত এবং এটি শুধু উৎপাদন প্রক্রিয়ার উপর মনোযোগ দেয়, যে মানে কিভাবে এটা কি কি প্রক্রিয়া ফলো করে উৎপাদন হইতেছে। আর 4 হচ্ছে অন্যান্য মানদণ্ড ব্যাখ্যা করার ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে থাকে, মানে অন্যান্য যে মানদণ্ডগুলো আছে ওগুলা কিভাবে কি কাজ করবে এটার ব্যাখ্যাটা হচ্ছে কি 4 দিয়ে থাকে। ওকে, সো এই পয়েন্টগুলো একটু দেখবা যে কোনটার কি কাজ, হ্যাঁ, তাইলে ইজি হবে। 9000 আর 9001 একটু বেশি কাজ আছে, বাকিগুলো তো শর্ট। ওকে, সো এগুলো মনে রাখতে হবে। 2 হচ্ছে কি ডিজাইন সংক্রান্ত কাজ করে, 3 হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়ার সাথে কাজ করে, আর 4 হচ্ছে কি মানে ব্যাখ্যা করা। ওকে, দেখো 14,000 হচ্ছে কি একটা পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা, 96 সালে হচ্ছে কি করে পরিবেশ সম্পর্কিত দায়িত্বের উপর ভিত্তি করে এটা কি করা হয়, আনা হয়। এই সনদের 4টা শর্ত হচ্ছে কি পরিবেশগত ব্যবস্থাপনার সিস্টেম, পরিবেশগত কার্য সম্পাদন মূল্যায়ন, পরিবেশগত মোড়ক, জীবনচক্র নির্ধারণ। মানে কি সব, মানে তোমার কোনো কাজ দ্বারা যেন পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি না হয়, তুমি পণ্য উৎপাদনের সিস্টেম থেকে শুরু করে উৎপাদনের পরেও যেন কোনোভাবে পরিবেশের কি হয়, কোনো ক্ষতি না হয়। ওকে, আচ্ছা আইএসও 9000 কি কি গুরুত্ব বহন করে। হ্যাঁ দেখো, আইএসওর সনদ পাইলে তোমার সুবিধাটা কি, সুবিধা হচ্ছে পরীক্ষা পদ্ধতি কমবে। মানে কি, মানে তুমি আইএসও সনদ পাইছো, দ্যাট মিনস তোমার অনেক পরীক্ষা এখান থেকে কি হয়ে যাবে, কমে যাবে। কারণ কি, তোমার সনদ পাইতে হইলে ওটা ওই রূপ বিলের অ্যাকুরেট হইতে হয়। দেখছো, যেমন পণ্য, এরপরে কি হয়, পণ্য চক্র সময় হ্রাস, মানে সনদ অর্জন এবং তার রক্ষণাবেক্ষণ যে সব শর্ত মেনে চলতে হয় তাতে কি হয়, পণ্য চক্র সময় অনেক বেশি কমে যায়। অপ্রয়োজনীয় কাজ বর্জন, মানে তুমি সনদ পাইতে হইলে তোমার অনেক কি শর্ত মাইনা চলতে হবে, ফলে তোমার অনেক অপ্রয়োজনীয় কাজ বর্জন হবে। যেমন আইএমএফ থেকে ঋণ দিলে দেশকে বইলা দিই এই কাজ করতে হবে, এইভাবে করতে হবে, মানে যেন সিস্টেমটা সুন্দর হয়। সো আইএসওর ক্ষেত্রে এরকম, তুমি সনদ পাইতে হলে তোমার ওদের নির্দেশিত কিছু সিস্টেম ফলো করতে হয়। ওভারটাইম হ্রাস কি হয়, মানে ওভারটাইম কেন হ্রাস হয়, লাইক তুমি যখন ওদের পদ্ধতি ফলো করবা, মানে ওদের আধুনিক পদ্ধতিকে ফলো করতে হবে, ওদের কি বলে কোয়ালিটি রিচ করতে হবে। সো এক্ষেত্রে কি হয় যে তুমি ম্যানুয়াল পদ্ধতি বা অপচয়ের জায়গাটা কমে যায়। হ্যাঁ, মানুষের আর কি করা লাগে না, বেশি পরিশ্রম করা লাগে না, ওই সঠিক সময়টাকে তুমি সঠিকভাবে কাজে লাগাইতে পারবা। হ্যাঁ, এর ফলে এক্সট্রা টাইম কাজ করা লাগে না, যতটুকু কাজ করবা ওই টাইমে তুমি বেশি উৎপাদন করতে পারবা। ওকে, তো এখানে তুমি একটু দেখো, সনদ পেলে একটি প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন বা সেবা কাজে কর্মীদের পুরোপুরিভাবে সম্পৃক্ত করে। তাছাড়া ধারাবাহিক মান উন্নয়ন প্রতিষ্ঠানটি কর্মীদের শ্রমঘণ্টার পূর্ণ ব্যবহার করা যায়। ওই যে বললাম না, তুমি যতটুকু কাজ করবা নর্মাল টাইমেই তোমার বেশি উৎপাদন হয়ে যাবে, ফলে কর্মীদের ওভার টাইম করার প্রয়োজন হয় না, পুরো সময় মতো পণ্য সরবরাহ হয়। মানে আইএসও সনদ পাইতে হলে তোমার কি করতে হবে, টাইমলি তুমি প্রতিষ্ঠানে কি করবা, সরবরাহ করতে হবে। আন্তর্জাতিক গুরুত্ব, আচ্ছা আইএসওর গুরুত্বটা কি, একটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক গুরুত্ব। এই পয়েন্টগুলো একটু দেখলো। অভ্যন্তরীণ গুরুত্ব কি, ওই যে পরীক্ষা, ওই যে সুবিধাগুলো একটু আগে দেখলাম, পরীক্ষা পদ্ধতির সংখ্যা হ্রাস, হ্যাঁ, এরপরে পণ্য চক্র সময় হ্রাস। এই দেখো, আইএসও সনদ অর্জন এবং তা রক্ষণাবেক্ষণের জন্য যে সকল শর্ত মেনে চলতে হয় তাতে পণ্য চক্র সময় অনেক কমে যায়। পণ্য চক্র সময় কমে যাওয়ার কারণে পণ্য উৎপাদন ব্যয় এবং ঝামেলা অনেক কমে। সেই পয়েন্টগুলো মাত্রই আমরা করলাম, ওভারটাইম হ্রাস, উৎপাদন ব্যয় হ্রাস, পরিবর্তন মেনে নেওয়া, স্বল্প পরিচালন ব্যয়, এই সবগুলো হবে। হ্যাঁ, এটা। আর বাহ্যিক সুবিধা কি, মানে বাহিরের পক্ষের সাথে কি কি সুবিধা তুমি পাবা। সো বাহিরের পক্ষের সাথে কি, তুমি সময়মতো পণ্য তাদেরকে দিয়ে দিতে পারবা কাস্টমারদেরকে, বিক্রয় বৃদ্ধি পাবে। মানে তোমার কাছে সনদ আছে, মানুষ বিশ্বাস করবে যে এটা অনেক কোয়ালিটি ভালো। আইএসও সনদ দিছে মানে এখানে কোনো ডাউট নাই। হ্যাঁ, এবার মুনাফা, বিক্রয় বাড়লে মুনাফা বাড়বে, প্রতিযোগিতায় সুবিধা অর্জন, মানে অন্য একজনের আইএসও নাই, আমার একজন আইএসও আছে, তাহলে মানে কি
আমার বেশি বিক্রি হবে, ওকে, মানুষজন আমাকে বেশি বিশ্বাস করবে। লাইক মানে মনে করো দুইজন স্টুডেন্ট বিদেশে যাইতে চাই, ধরো একজন আইএলটিএস দিছে একজন দেয় নাই, দ্যাট মিনস আইএলটিএস যার আছে সে বেশি প্রেফারেন্স পাবে, প্রতিযোগিতার সুবিধা অর্জন। আচ্ছা এটা তো বললামই। সো এই আর কি বেসিক জিনিস। ওকে, সো মোটামুটি এই পয়েন্টগুলা বিএসটিআই এবং আইএসওর এই পয়েন্টগুলা দেখবা, ওখান থেকে হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদন কেন হয় এবং এর পরিণতি কি, এই পয়েন্টগুলা দেখবা। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের এখানে ক্লোজ। তাহলে বিএসটিআই আইএসও আর নিম্নমানের পণ্য উৎপাদন হওয়ার কারণ এবং পরিণতিগুলা, নিয়ন্ত্রণের কৌশল, পার্ট, জ্ঞান চার্ট, এগুলো আর কি, এই সবগুলো একটু দেখবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।